আবার ফ্ল্যাশব্যাক। আরও অর্ডার? আর কি অর্ডার দিয়েছেন স্যার তোমাদের? যদিও মুখ থেকে কথা বের হচ্ছিল না, অস্ফুট স্বরে বলে উঠলাম, আপনাকে রেপ করার হুকুম আছে আমাদের উপর, আর উনি আপনার অবস্থাই করতে বলেছেন যাতে আপনি নিজেই নিজের চেহারা থেকে ভয় পেয়ে যান। তোমাদের কি মাথা ঠিক আছে? কি বলছো এগুলো? আমরা দুঃখিত ম্যাম, আমাদের উপরে অর্ডার আছে, আমাদের অর্ডার ফলো করতেই হবে। না, তোমরা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছো এখানে। আমি প্রয়োজন পড়লে ক্ষমা করে দেব তোমাদের, কিন্তু আমার সাথে এত বড় অন্যায় করো না। আমাদের কিছুই করার নেই ম্যাম। আচ্ছা, তোমাদের স্যার আর কি কি অর্ডার দিয়েছেন তোমাদের বলো। আমাকে ধর্ষণ করে মেরে ফেলা হবে, তাই তো? উনি এখনো না না উনি এখনো সেই অর্ডার দেননি, তবে যদি দিয়ে থাকেন আমাদের সেটা ফলো করতে হবে। তোমরা আসলে মানুষ নও, টাকার কাছে বিক্রি হয়ে গেছো তোমরা। টাকার লোভ হিতাহিত জ্ঞান শূন্য করে দিয়েছে তোমাদের। আপনি যা খুশি ভাবতে পারেন। আচ্ছা, তোমাদের অনেক টাকা চাই, তাই তো? আমি টাকা দেব তোমাদের, তার পরিবর্তে এখান থেকে যেতে দাও আমাকে। না, সেটা কিছুতেই সম্ভব নয়। আপনাকে আপাতত এখানে থাকতে হবে কয়েকদিন। লোক দুটো আমার কোনো কথাই কানে নিল না। সারা রাত একটা ঘরের ভেতরে আটকে রাখে আমাকে। একটা মেয়ের কাছে নিজের সম্মানের থেকে বড় কিছুই হয় না। প্রতিটি মুহূর্তে আমাকে সেই সম্মান হারানোর ভয়ে অতিবাহিত করতে হয়েছে। এটা যে কতটা যন্ত্রণাদায়ক আমার থেকে কেউ ভালো বুঝতে পারবে না। আর এসবের পেছনে একজনকেই দায়ী ভাবতাম আমি, আর সে হলে তুমি। তোমার প্রতি আমার সমস্ত ভালোবাসা, বিশ্বাস, ভরসা ঘৃণায় পরিবর্তিত হতে লাগলো। এতটা ঘৃণা আমি কখনো কাউকে করিনি যতটা সেই মুহূর্তে তোমাকে করেছিলাম। তারপর কি হলো? তার পরের দিন লোক দুটো আবার ওই বাংলোতে ফিরে আসে। আমি ওদের উদ্দেশ্যে বুঝতে পারি ওরা নিশ্চয়ই নিজেদের উদ্দেশ্য পূরণ করতে এসেছে আমার কাছে। আমার কোনো আকুতি মিনতি ওদের কানে পৌঁছালো না। খাটের সাথে আমার হাত দুটো বেঁধে ফেললো ওরা, যাতে আমি চিৎকার চেঁচামেচি করতে না পারি। তাই আমার মুখ বন্ধ করে রাখে। নিজেকে একটা অসহায় মৃগ শিশুর মতো মনে হচ্ছিল, যার উপরে দুটো হিংস্র পশু এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে আর তার সর্বোচ্চ লুটে দেবে। যদিও লোক দুটো তখনও যথেষ্ট শান্ত ছিল। কোনো মানুষ তো ঠান্ডা মাথায় ধর্ষণ করতে পারে, এটা কল্পনাতীত ছিল আমার কাছে। ওরা আমার কাছাকাছি চলে আসে। নিজের সর্বনাশকে সাক্ষাৎ থেকে দেখছিলাম আমি। এরপর সবাইকে চমকে দিয়ে হঠাৎ ঘরের ভেতরে ঢুকে পড়লো, তার সাথে আরো 2-3 জন লোক। লোকগুলো তাদের 2জনকে ধরে ফেললো, তারপর পুলিশের দেবার নাম করে বাইরে নিয়ে যায়। আমি আমার উদ্ধারকারীর নিকট ছুটে যাই। সে আমাকে তার বুকে ছড়িয়ে নেয়, আমায় নানা প্রকারের সান্ত্বনা দিতে থাকে সে। আর সেই লোকটা আর কেউই ছিল না, সে ছিল তোমার নিজের বাবা। আমি তাকে সেই সময় সেই জায়গায় দেখে অবাক হই। বাবা, আপনি এখানে? আমি জেনে গিয়েছিলাম তোমাকে এখানে আটকে রাখা হয়েছে, সেই কারণেই তো বাঁচাতে আসলাম তোমায়। কিন্তু আপনি জানলেন কি করে? আমি শহরদের মুখে সবটা শুনেছি। যখন ও লুকিয়ে লুকিয়ে এই গুন্ডাগুলোদের সাথে কথা বলছিল, ওর সব কথা শুনে নিই। বাবা, উনি এটা কি করে করলেন আমার সাথে? এত বড় প্রতারণা কেন করলেন আমার সাথে? উনি কিনা আমাকে এই অবস্থায় রেখে অন্য কাউকে বিয়ে করে নিলেন। তোমার কথাগুলো শুনে আমি দুঃখ পাচ্ছি না মা, বা অবাকও হচ্ছি না। কারণ যে ছেলে নিজের বাবাকে খুন করার হুমকি দিতে পারে, তার পক্ষে পৃথিবীর সকল জঘন্য কাজ করা সম্ভব। খুন করার হুমকি? কেন? কি হয়েছে বাবা? যখন দেখলাম বিয়ের আসরে তুমি ছাড়া অন্য কেউ আছে, আমি ওর কাছে তোমার কথা জিজ্ঞেস করলাম। ও সোজাসাপটা উত্তর, তোমার মতো বোকা মেয়েকে বিয়ে করা ওর পক্ষে সম্ভব নয়। এটা শুনে আমি ভীষণ রেগে যাই। এক পর্যায়ে বিয়েটা বন্ধ করার চেষ্টা করি। ঠিক সেখানেই ও বাদ সাধল। প্রথমে আমাকে খুন করার হুমকি দিল। আমি ওর কোনো কথা না শোনাতে ও নিজেই খুন করতে চায় আমার। কোনো মতে পালিয়ে এসেছি আমি এখানে। ভাগ্যিস তার আগেই তোমার বিষয়ে জানতে পেরেছিলাম, নয়তো না জানি আজ আর কি কি হতো তোমার সাথে। বাবা, আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ মা, এখন তুমি বলো, যে ছেলে নিজের বাবার সাথে এমন ব্যবহার করতে পারে, তার পক্ষে তোমাকে শেষ করে দেওয়া বা তোমার কোনো ক্ষতি করা কি এমন কাজ? কিন্তু আমি এখন কি করব বাবা? উনি তো আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমার সকল স্বপ্ন, আশা, প্রত্যাশার কবর রচনা করে অন্য কাউকে জীবন সঙ্গিনী করে নিলেন। এখন কি করব আমি? কোথায় যাব? কি করবে মানে? তোমার সাথে ওই কুলাঙ্গার যে অন্যায় করেছে তার প্রতিশোধ নেবে তুমি। প্রতিশোধ?
কিন্তু সেটা কি করে সম্ভব? না না, আমি ওনার কোনো ক্ষতি হোক চাই না। এতটা বোকা কেন তুমি যে তোমার জীবনটা বরবাদ করে দিল তাকে এমনি এমনি ছেড়ে দিবে? না, সেটা কখনোই হতে পারে না। আপনি এই কথা বলছেন? হ্যাঁ বলছি, আমিও এই কথা বলছি, ওর বাবা হয়েই বলছি। দেখো, ও আমাদের দুজনের সাথে যা করেছে তার একটাই শাস্তি হতে পারে, আর সেটা হলো ওর মৃত্যু। কি? মৃত্যু? আপনি মেরে ফেলবেন ওনাকে? না না, দেখুন, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে, কিন্তু দয়া করে ওসব বলবে না আমার সামনে। আমি তো আগেই বলে দিয়েছি ওনার কোনো ক্ষতি হোক চাই না। মূর্খ মেয়ে, যে তোমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্য কাউকে বিয়ে করে নিল, তুমি তো ভালোবাসতে তাকে, তাই না? সে কিনা কতগুলো গুন্ডাদের দিয়ে তোমার সি 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 বলতে লজ্জা হচ্ছে আমার। এমন একটা জানোয়ারকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবছো কি করে? দেখো শ্রেষ্ঠা, আমি সোহাদের বাবা। যদি বাবা হয়ে আমি ওর বিরুদ্ধে এত বড় একটা স্টেপ নিতে পারি, তাহলে তুমি কেন পারবে না? এভাবে তোমার বাবা আমার ব্রেন ওয়াশ করতে থাকেন। তার সাথে উনি আমাকে বিভিন্ন মাদক দ্রব্য গ্রহণ করতে বাধ্য করতেন, যার ফলে দ্রুত আমি ওনার কথাতে প্রভাবিত হতে থাকি। এক পর্যায়ে আমি পুরোপুরি ওনার বশে চলে আসলাম। ওনার সমস্ত অর্ডার ফলো করতাম আমি। উনি বহুবার আমাকে সুযোগ করে দিয়েছেন তোমাকে শেষ করার, কিন্তু তোমাকে মারতে গিয়েও মারতে পারিনি আমি। তুমি সামনে চলে আসতেই হাত পা কাঁপতো আমার। জানি না, কোনো অদৃশ্য শক্তি আটকে দিত আমায়। এভাবে নিজে নিজের কাছে পরাজিত হয়েছি বারবার, কিন্তু তবু আমি আমার চেষ্টা চালিয়ে গিয়েছি। কখনো তোমাকে শেষ করার দোয়া চাই। অবশেষে তোমার মাধ্যমে তোমার বাবার আসল রূপটা চলে আসলো আমার সামনে। নয়তো কত বড় অনর্থ হয়েছে তো আমি জানি না। স্রষ্টার কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে গেছি আমি। শিউরে উঠছিলাম বারবার। ওর মুখ থেকে নিষ্কৃত প্রতিটি বর্ণনার লাইন নির্বাক করে দিয়েছে আমায়। লক্ষ্য করলাম স্রষ্টার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তোমাকে আমি এখনকার সকল কথা খুলে বললেও 1 বছর আগের ঘটে যাওয়া একটা তৃক্ত ঘটনার কথা যে লুকিয়েছি, না, তাতে তোমার বাবার কোনো হাত ছিল না, কিন্তু জানি না সেই কথা কোনোদিন বলার সাহস হবে কিনা আমার। আর সেটা হলো তোমার মায়ের খুন, আর কারোর হাতে নয়। সেদিন রাতে আমার হাতেই হয়েছিল। এই নির্মম সত্য বই বেড়াতে বেড়াতে বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। এই শেষ কোথায় আমি জানি না। কথাগুলো মনে মনে বললাম। ভাগ্যের কথাগুলো সোহাগ তো শুনতে পাইনি। কিন্তু এখন কি করব আমরা? আমাদের যে করেই হোক নকল শ্রেষ্ঠ পর্যন্ত পৌঁছাতে হবে, কারণ একমাত্র ওই জানে যে ও কে। ওর থেকে ওর আসল পরিচয় জানতে হবে আমাদের। হ্যাঁ, কিন্তু ওকে খুঁজে বের করাটা কি এত সহজ হবে? না, সেটা সহজ হবে না, কারণ সে এখন আর আমাদের আওতার ভেতরে নেই। জানি না এখন কোথায় আছে সে। আচ্ছা, এমনটা নয় তো ও পালিয়ে আমার বাবার কাছে যায়নি তো? তোমার বাবার কাছে? দেখো শ্রেষ্ঠা, একটা কথা বলি। এতদিন তুমি যেমন বাবার ষড়যন্ত্রের একটা অংশ ছিলে, নকল শ্রেষ্ঠাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এতদিন বাবা ওকে কাজে লাগিয়েছে নিজের জন্য। আমাদের বিয়ের সময় বাবাই ওকে ষড়যন্ত্র করে তোমার আর আমার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমাদের ভেতরে সমস্ত ভুল বোঝাবুঝির জন্য দায়ী একমাত্র বাবা। এটা তো ঠিক। হ্যাঁ, কিন্তু আমরা কেউ এই ব্যাপারে নিশ্চিত নই যে ও ঠিক কোথায় আছে এই মুহূর্তে। ওকে আগে না ধরতে পারলে বাবার আসল রহস্যটা কখনোই জানা সম্ভব নয়। সে তোমাকে কেন খুন করতে চাইছে এটা আমাদের যে করেই হোক জানতে হবে। এই প্রশ্নের উত্তর আমিও যে খুঁজে বেড়াচ্ছি। আমার নিজের বাবা কেন খুন করতে চাইছে আমায়? আমার উপর তার এত রাগ কিসের? কিসের এত ঘৃণা? এটা না জানতে পারা পর্যন্ত আমার যে মুক্তি নেই। তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি আমি। আজ থেকে তোমার আর আমার উদ্দেশ্য একটাই হবে, নকল শ্রেষ্ঠার মাধ্যমে যে করেই হোক তোমার বাবার মুখোশটা টেনে খুলে দেওয়া। আর নকল শ্রেষ্ঠা বাস্তবকে আমার সাথে তার চেহারার মিল কি করে, এই প্রশ্নের উত্তর ওদের দিতে হবে আমাকে। একবার বাকে পাই, তারপর সব বের করে ফেলবো পেট থেকে। আচ্ছা, সে তো বুঝলাম। এখন নকল শ্রেষ্ঠাকে ট্রেস করব কি করে আমরা, তার প্ল্যান করো। আচ্ছা, এমনটা নয় তো কোথাও ও বাড়িতেই আছে? অর্থাৎ তোমার বাড়িতে? আমার বাড়িতে? আমার বাড়িতে কেন আসবে ও? কেন, এটার অস্বাভাবিক কি? ও ঘরে আগুন লাগিয়ে দিয়ে এক প্রকার পালিয়ে গিয়েছিল। তুমি যে তারপর ভাগ্যক্রমে বেঁচে গিয়েছো সেটা তো জানার কথা নয় ওর। তোমাকে হাসপাতালে নিয়ে আসার সময় বাবার ঘটনাস্থলে উপস্থিত ছিল, তখন বুদ্ধি করে সবাইকে তোমার বেঁচে থাকার ব্যাপারে কাউকে জানাতে বারণ করেছিল, কারণ আমি জানি তুমি মরে গেছো। এটা নিশ্চিত হতেও বাড়িতে নিশ্চয়ই আসবে, নাটক করবে সবার সাথে।
নয়তো সবার সন্দেহের তীরটা যে ওর দিকেই যাবে সেটা কি জানে না ও? গুড পয়েন্ট, এটা ভালো বলেছ। এখন আমাদের বাড়ির উপরে সার্বক্ষণিক নজর রাখার জন্য একজন লোক রাখা দরকার, যে আমাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকবে, যাতে আমরা ওই বহুরূপী আবার ফিরে আসার আগেই ধরে ফেলতে পারি। তবে ওকে ধরলেই যে বাবার মুখ থেকে আসল সত্যগুলো জানতে পারবো আমরা, এমন নয় না। আমি তার জন্য অন্য একটা প্ল্যান রেডি করে রেখেছি। আমি হয়তো অনেকটাই আন্দাজ করতে পেরেছি ঠিক কি করতে চাইছো তুমি। হ্যাঁ, আগে বহুরূপীটাকে ধরি, তারপর তোমার বাবার মুখ থেকে আসল সত্যটা কি করে বের করতে হয় সেই দায়িত্ব আমার। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমাকে তোমার জীবনের চরম সত্যের মুখোমুখি দাঁড় করাবোই আমি। আর বেশি দিন এই চিন্তা নিয়ে দিন কাটাতে হবে না তোমায়। আর আমি তোমায় কথা দিচ্ছি, আমার বাবা যে অন্যায় করেছে তোমার সাথে, নিজের স্বার্থের জন্য অন্ধকার জগতে ঠেলে দিয়েছে তোমাকে, তোমার প্রতি হওয়া প্রতিটা অন্যায়ের উপযুক্ত জবাব দেব আমি আমার বাবাকে। এরপর আমি আমার বাসার পাশে একজন বিশ্বস্ত লোক সেট করে রাখি। সে আমাকে সার্বক্ষণিক আপডেট দিতে থাকে। দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, সেরকম কোনো খবর পেলাম না। তবে আগুন নেভাতে কেউ ফায়ার সার্ভিস ডেকেছিল সকালবেলা। এরপর বাড়িতে পুলিশও আসে। তেমন কোনো ক্ষয়ক্ষতি না হতে ব্যাপারটা নিয়ে কেউ আর মাথা ঘামায়নি খুব একটা। এরপর সন্ধ্যার পরে একটা ফোন আসে আমার কাছে। হ্যাঁ বলো। সৌহার্দ্য স্যার, একটা নিউজ আছে। কি নিউজ? আপনার ওয়াইফকে দেখলাম এইমাত্র বাড়িতে ঢুকলেন। তুমি শিওর সে আমার স্ত্রী ছিল? হ্যাঁ, আমি কনফার্ম। ঠিকই তো, আমার বাড়িতে মহিলা বলতে আর কে আসবে নকল শ্রেষ্ঠা ছাড়া। তার মানে শ্রেষ্ঠা ঠিকই আন্দাজ করতে পেরেছিল। আমি দ্রুত শ্রেষ্ঠাকে ওর আসার কথা জানাই। তারপর দুজনে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ করা। তার মানে ও সত্যিই আছে ভেতরে। প্রথমে আমি কলিং বেল প্রেস করি। অনেকক্ষণ ধরে কেউ দরজা খুলছে না ভেতর থেকে। হয়তো একটা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে পড়ে গেছে ও, তাই সিদ্ধান্ত নিতে পারছে না কি করা উচিত। অবশেষে দেখলাম ভেতর থেকে কেউ দরজাটা খুলতে লাগলো। আমি সরে গেলাম। শ্রেষ্ঠা গিয়ে দরজার সামনে দাঁড়ায়। শ্রেষ্ঠার মাথার প্রচুর বুদ্ধি ধরে। ও নকল শ্রেষ্ঠাকে প্রথমেই ভোরকে দিতে দরজার সামনে গিয়ে দাঁড়ালো, যাতে সহজে তাকে কাবু করা যায়। দরজা খুলতে দেখলাম আমাদের অনুমানই সত্যি। ভেতর থেকে বেরিয়ে এলো নকল শ্রেষ্ঠা। চোখের সামনে শ্রেষ্ঠাকে দেখে অবাক হয়ে গেল। এরপর আমি যখন শ্রেষ্ঠার পাশে গিয়ে দাঁড়াই, যেন একটা হাই ভোল্টেজের শক খেলো সে। ভয়, আতঙ্ক আর বিস্ময়ে পা কাঁপতে লাগলো তার। দরজা খুলে এত বড় একটা দৃশ্য দেখতে হবে দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। আমাদের দুজনকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ফেক শ্রেষ্ঠার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। ভয় ভয় শ্রেষ্ঠাকে উদ্দেশ্য করে বলতে লাগলো সে, এ কি, তুমি এখানে? তুমি এখন এখানে কেন? আর এখানে কি করছো? প্রশ্নটা শেষ হতে না হতেই শ্রেষ্ঠা ঠাস করে একটা চর বসে দিল ওর গালে। আমি এখানে মানে? এটা তো আমার সুহাদ্দের ঘর। এই জায়গায় আজ আমার থাকার কথা ছিল। তুই এখানে কি করে এলি সেটা আগে বল। তার আগে বল, কে তুই? শাট আপ, জাস্ট শাট আপ। সৌহার্দ্য আমার হাজবেন্ড। তুমি আমাকে এত প্রশ্ন করার কে? হ্যাঁ, হাজবেন্ড? যাকে আগুনে পুড়িয়ে মারতে একটা বারের জন্য হাত কাঁপলো না? কোন মুখে তাকে নিজের হাজবেন্ড দাবি করস? ওই মুখে আর একবার সুহাদ্দের নাম উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি তোর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছি। তুমি আমার কিছুই করতে পারবে না। আমাকে চেনো না তুমি। হ্যাঁ, চেনার জন্যই তো এসেছি। আগে বল তুই কে? আমার আর সুহাদ্দের ভেতরে এলি কি করে তুই? আমি কিছুই বলতে পারবো না। আমায় মেরে ফেললেও না। এত সহজে তো মারবো না তোকে, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো তোকে। আর এমন শাস্তি দেব তুই বাধ্য করে ছাড়বো তোকে নিজের মুখে সবটা স্বীকার করতে। আমাকে শাস্তির ভয় দেখিও না তোমরা। আমি ভয় পাই না এসবে। সমস্ত হুমকি ধুমকি শাড়ির আঁচলে গুজে রাখো, ওকে? এত কথা কেন বলছে এর সাথে? মোটা দেখে একটা দড়ি আনো তো, তারপর ওকে নিয়ে স্টোর রুমে চলো। ওর একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। আমাকে উদ্দেশ্য করে বলল শ্রেষ্ঠা। আমি একটা দড়ি নিয়ে আসলাম। তারপর নকল শ্রেষ্ঠাকে স্টোর রুমে নিয়ে যাওয়া হলো। শ্রেষ্ঠা দড়ি দিয়ে ওকে একটা চেয়ারের সাথে বাঁধলো। জানতাম তুই সহজে নিজের মুখে স্বীকার করবি না কিছুই, আর সেটা আমাদের জন্য পর্যাপ্ত নয়। তুই তো চুনোপুটি। রাঘব বোয়ালকে ধরার পালা এখন। আমায় এখানে আটকে রেখে কি করতে চাইছো তোমরা? ছেড়ে দাও বলছি। ভালো হচ্ছে না একদম। এই ঘর থেকে ওর কিছু কাপড় নিয়ে আসো তো। এখন কাপড় দিয়ে কি হবে? আনতে বলছে, আগে আনো, তারপর দেখো কি করি। আমি কিছু কাপড় নিয়ে এসে শ্রেষ্ঠার হাতে দিলাম। ও আমাকে বাইরে রেখে স্টোরের
দরজা বন্ধ করে দিল। প্রায় 5 মিনিট পরে দরজা খুলল। শ্রেষ্ঠার দিকে তাকিয়ে হতবাক না হয়ে পারলাম না। ও পুরোপুরি নকল শ্রেষ্ঠার মতো সেজেছে, আর নকল শ্রেষ্ঠাকে অন্য পোশাক পরিয়ে সাথে কিছু খাবার রেখে স্টোর রুমের দরজা বন্ধ করে দেয়। এবার বুঝতে পারলে তো কি করতে চলেছি আমি? হ্যাঁ, খুব বুঝতে পেরেছি। নকল শ্রেষ্ঠা বন্দি আছে, ও এখন আর কারোর সাথেই যোগাযোগ করতে পারবে না। এই সুযোগে কিছুক্ষণের জন্য আমি নকল শ্রেষ্ঠা, তোমার বাবার কাছে নকল শ্রেষ্ঠাই হয়ে যাব আমি। আর আশা করি তুমি তোমার সকল প্রশ্নের উত্তর খুব শীঘ্রই পেয়ে যাবে সুহাদ্দ। শ্রেষ্ঠার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি আমি। একসময় হাবাগোবা সহজ সরল প্রকৃতির সেই শ্রেষ্ঠাকে যেন চিনতেই পারছি না আমি। জীবনের ঘাত প্রতিঘাত ওর ভেতরটাই পাল্টে দিয়েছে একেবারে। শ্রেষ্ঠা নকল শ্রেষ্ঠার বেশে বাইরে বেরিয়ে গেল। আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে। কারণ আমাদের জানানোতে বাবা এখন ওখানেই আছে, সেখানে গেলেই তাকে পাওয়া যাবে। গ্রামের বাড়িতে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে গেল। গ্রামের বাড়িতে একটা বড় ফার্ম আমাদের, বাবা সেটারই দেখভাল করে। আমাদের গ্রামটা শহরের অনেকটা কাছাকাছি, তাই চারপাশের পরিবেশে একটা শহুরে ভাব বিরাজ করে। শ্রেষ্ঠা ফার্মের ভেতরেই বাবাকে পেয়ে গেল। বাবা যথারীতি শ্রেষ্ঠাকে আমার স্ত্রী অর্থাৎ নকল শ্রেষ্ঠা ভেবে ভুল করে। সে শ্রেষ্ঠাকে ওই সময় গ্রামের বাড়িতে দেখে বেশ অবাক হয়। কি ব্যাপার প্রজ্ঞা, তুমি এখন এই সময়ে? ও, তার মানে বহুরূপীর আসল নাম প্রজ্ঞা, মনে মনে ভাবল শ্রেষ্ঠা। তুমি এখন এখানে কেন? আর সৌহার্দ্য কোথায়? আমার সাথে এইভাবে দেখা করতে এসেছো কেন? ও জানতে পারলে কি হবে ভাবতে পারছো? আমি এত কিছু ভেবে আসিনি এখানে। তো কেন এসেছো? এসেছি, একটা কাজ আছে তাই এসেছি। পাগল হয়ে গেলে নাকি? আর তুমি আমায় অন্তত একটা ফোন তো করতে পারতে। এত বড় একটা রিস্ক নেওয়াটা কি ঠিক হলো? না, সমস্যা নেই, কেউ কিছু জানতে পারবে না। সৌহার্দ্যকে চেনো না তুমি, ও যে কোনো সময় ধরে ফেলতে পারে। আচ্ছা ছাড়ো সেসব কথা, এখন কেন এসেছো এখানে বলো। শ্রেষ্ঠা যদিও এখন পর্যন্ত আমার বাবার বিষয়ে কিছুই জানে না, খুব মেপে কথা বলতে হচ্ছে। একটু এদিক ওদিক হয়ে গেলেই সন্দেহ করে বসবে, তখন হিতে বিপরীত না হয়ে যায়। তারপরেও বাবার পেট থেকে কথা বার করার জন্য কিছুটা হলেও ঝুঁকি তো নিতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আপনার সাথে কিছু কথা বলার আছে আমার। কথা? কিসের কথা? বলছি, আর কতদিন আমায় শ্রেষ্ঠের সাথে নাটক করে থাকতে হবে? আর পারছি না, আমি বড্ড হাঁপিয়ে যাচ্ছি, এবার রেহাই দিন আমায়। আরে বলে কি এগুলো, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তো তোমার? আমার মাথা ঠিকই আছে। আচ্ছা, কি এমন ঘটে গেল এই কয়েকদিনের ভেতর বলো তো? হঠাৎ করে কেন এত পরিবর্তন তোমার? ভুলে গেলে কত কষ্ট করে সেদিন শ্রেষ্ঠার জায়গায় তোমায় বসিয়ে দিয়েছিলাম আমি? সৌহার্দ্য তো আমার ছেলে হয়, তাই না? তারপরও আমি ওকে গুণাক্ষরেও বুঝতে দেইনি, শুধু তোমার ভালোর কথা ভেবে, যাতে তুমি শ্রেষ্ঠা সেজে সংসারটা করতে পারো। তার জন্য কত ধরনের প্রচেষ্টা করছি আমি, এখনো করছি। আর সেই তুমি কিনা এখন আমার কাছে এসেছো এই নাটকগুলো করতে? শোনো, তোমার ফালতু নাটক দেখার কোনো ইচ্ছে আমার নেই। তার মানে নকল শ্রেষ্ঠা অর্থাৎ প্রজ্ঞাকে ওই বুড়ো নিজের সাথে ব্যবহার করেছে। ওনার কথা শুনে ভালোই বুঝতে পারছি প্রজ্ঞা সৌহার্দ্যের পেছনে করা ওর বাবার ষড়যন্ত্রের বিষয়ে কিছুই জানে না। এই বুড়ো প্রজ্ঞাকে এটা বুঝিয়ে রেখেছে যে সে শুধুমাত্র প্রজ্ঞার কথা চিন্তা করে ওকে শ্রেষ্ঠা সাজিয়ে এনেছে। বাস্তবে ওনার যে আসল উদ্দেশ্য নিজের ছেলেকে খুন করা, এটা প্রজ্ঞা জানে না। বুড়ো আমার সাথে সাথে এতকাল ধরে প্রজ্ঞাকেও ঠকিয়ে এসেছে, ওকে সংসারের মিথ্যে স্বপ্ন দেখিয়ে দিনের পর দিন নিজের স্বার্থে ব্যবহার করছে। যাক, অন্তত বিনা বাধায় এইটুকু তো ক্লিয়ার হলো। এখন এর থেকে সৌহার্দ্যকে খুন করতে চাওয়ার আসল কারণ আর প্রজ্ঞার আসল পরিচয় কি, এই দুটো প্রশ্নের উত্তর পেতে হবে আমাকে। কিন্তু এনাকে সরাসরি প্রশ্নগুলো কিছুতেই করতে পারি না আমি, যেহেতু প্রজ্ঞা সৌহার্দ্যকে খুন করার বিষয় কিছুই জানে না। তাই এই টপিক নিয়ে এখন কথা বলার প্রশ্নই ওঠে না। এখন যে করেই হোক এই বুড়োকে ব্যবহার করে প্রজ্ঞার আসল ঠিকানা পর্যন্ত পৌঁছতে হবে। হয়তো যেখানে গেলেই আমার রহস্যের জট আরও অনেকটা উন্মোচন হবে। এভাবে আস্তে আস্তে এগোতে হবে আমায়। কথাগুলো এতক্ষণ মনে মনে চিন্তা করলো শ্রেষ্ঠা। কি হলো, এত কি ভাবছো? আমার একটা কথা বলো, তুমি কি সত্যি এই বেকার কথাগুলো বলার জন্য এখানে এসেছো? বেকার কথা মানে? কোনটা বেকার কথা?
তোমার সমস্ত কথাই বেকার, কারণ তুমি এখন যেটা বলছো কিছুতেই সম্ভব না। হয়তো তাই। আসলে আমার নিজেরই মাথাটা ঠিক নেই। কেন, কি হয়েছে আবার? আচ্ছা, সোহর্দ কি কোনোভাবে সন্দেহ করেছে তোমায়? না, সন্দেহ করেনি। তাহলে কি হয়েছে? আসলে বাবার একজনের কথা মনে পড়েছে সব। অনেকদিন দেখা হয় না কারোর সাথে। ঝোপ বুঝে কোপটা মেরেই দিল শ্রেষ্ঠা। বাসার লোকজন মানে? মা ছাড়া আর কে আছে তোমার বাড়িতে? তার মানে প্রজ্ঞার মা ছাড়া কেউ বেঁচে নেই। এই হলো মায়ের কথাই বড্ড মনে পড়ছে। এই কথা তো কয়েকদিনের জন্য তার সাথে দেখা করে আসতে, মায়ের কথা মনে পড়েছে তার জন্য আমার কাছে এসেছে কেন? হ্যাঁ, আমি আপনার ছেলের কাছে বলতাম যে আমার মায়ের কথা মনে পড়ছে। সে আমাকে শ্রেষ্ঠার বাড়িতে নিয়ে যেত, আর সেখানে গিয়ে ধরা পড়ে যাই আমি। সেটা কি চান আপনি? তাও তো ঠিক। এখন কি করতে চাইছো তুমি? কি আর করব, একটা প্ল্যান করেছি যাতে আমি নিজের বাড়িতে মায়ের সাথে দেখা করতে যেতে পারি, আর সোহাগ তো কিছু জানতেও না পারে। কি প্ল্যান করলে? আপনার ছেলে এই সময় একটু কাজের চাপে আছে। আমি এই সময় বাড়িতে যাবার কথা বললাম তাকে। আমি জানি সে যেতে পারবে না কিছুতেই। আমাকে বলল যেন আমি গ্রামের বাড়িতে আপনার কাছে চলে আসি, তারপর আপনি এখান থেকে আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবেন। বাহ, জব্বর প্ল্যান করেছে দেখছি। তো এখন চলে যাও না নিজের বাড়িতে। সোহার্দ তো আর দেখতে যাবে না। তুমি একা যাচ্ছ না আমার সাথে? এই সেরেছে। এখন আমি নিজে থেকে প্রজ্ঞার বাড়িতে কিভাবে যাব? তখন কত চেষ্টা করলাম প্রজ্ঞার মুখ থেকে কথা বের করার জন্য। প্রজ্ঞা নিজে থেকে ওর ঠিকানা দিলে এত কাঠখড় পুরাতে হতো না আমায়। অবশ্য শ্রেষ্ঠকে বিশ্বাসও নেই আমাদের। ওর কথা বিশ্বাস করা মানে যে বিপদ ডেকে আনা। এখন যে করেই হোক সোহাগদের বাবাকে সাথে নিয়ে প্রজ্ঞার বাড়িতে পৌঁছাতে হবে আমাকে। তারপরেই প্রজ্ঞার বিষয়ে সমস্ত গোপন তথ্য জানতে সক্ষম হব আমি। কে এই প্রজ্ঞা? আমার সাথে ওর চেহারার অদ্ভুত মিল কি করে? হয়তো এর সাথে সোহাগদের বাবার রহস্যের কোনো সম্পর্ক আছে। সবটাই তখন জানতে পারবো আমি। তখন প্রজ্ঞার বাড়িতে পৌঁছাতে পারবো আমি। এখন সোহাগদের বাবাকে যে করেই হোক আমার সাথে যাবার জন্য রাজি করাতেই হবে। না, আমি একা যেতে পারবো না। আপনি চলুন আমার সাথে। কেন আমাকে যেতে হবে কেন? তুমি কি নিজের বাড়ি চিনো না নাকি? আমি চাই না আপনার ছেলের মনে আমাকে নিয়ে ভুল ধারণার সৃষ্টি হোক। সে যদি জানতে পারে আমি গ্রামে এসেও আপনাকে না নিয়ে একা একা নিজের বাড়িতে চলে গেছি, তখন আবার সন্দেহ করে বসবে আমায়। এরপর অগত্যা বাবা শ্রেষ্ঠার সাথে যেতে রাজি হয়। শ্রেষ্ঠা নিজেও জানে না প্রজ্ঞার বাড়িতে কি অপেক্ষা করছে ওর জন্য। শুধু এইটুকু জানে ওই বাড়িতে গেলে অনেকগুলো রহস্যের সমাধান হবে। অবশেষে প্রজ্ঞার বাড়িতে উপস্থিত হলো শ্রেষ্ঠা। বাড়িতে তেমন কেউ নেই, শুধুমাত্র একজন ভদ্রমহিলা ছাড়া। যথারীতি ভদ্রমহিলা শ্রেষ্ঠাকে দেখে নিজের মেয়ে মনে করলো। নিজের মেয়েকে ভীষণ খুশি হয় সে। বাবা শ্রেষ্ঠাকে প্রজ্ঞার বাড়িতে পৌঁছে দিয়ে আবার নিজের বাড়িতে চলে আসেন। এরপর সন্ধেবেলা বাড়ির বারান্দায় বসে আছে শ্রেষ্ঠা। একটু পরে ভদ্রমহিলা 2 কাপ চা হাতে সেখানে উপস্থিত হলো। 1 কাপ শ্রেষ্ঠার হাতে, বাকিটা নিজে নিয়ে বসে পড়ল। শ্রেষ্ঠা বুঝতে পারছে না কিভাবে কথা শুরু করবে ওর সাথে। তাছাড়া সে সারাদিন কাজে এত ব্যস্ত ছিল, কোনো প্রশ্ন করার সময় পায়নি। তা তোর কি খবর বল? এই তো চলে যাচ্ছে কোনো রকম। তোমার কি অবস্থা? আমার অবস্থা তো দেখতেই পাচ্ছিস। তা কোনো রকম চলে যাচ্ছে মানে? তুই কি ভালো নেই ওই বাড়িতে? ভালো থাকবো না কেন? ভালোই আছি। কি যে বলো না। শ্রেষ্ঠা ইচ্ছে করে একটু নেতিবাচক আচরণ করছে, যাতে ওর মাসামি, শ্বশুরবাড়ি, বিয়ে এসব নিয়ে বেশি করে প্রশ্ন করে, নয়তো এর পেট থেকে কথা বের করা মুশকিল। না, তোর গলার স্বর তো ভিন্ন কথা বলছে। তুই কি সৌহার্দের সাথে ভালো নেই? আমায় খুলে বল মা। শ্রেষ্ঠা প্রজ্ঞার মায়ের সামনে আমতা আমতা করতে লাগলো। আচ্ছা, ও তোর আসল পরিচয় জেনে গেল না তো আবার? বা কিছু সন্দেহ করেছে নাকি? সন্দেহ করবে? সন্দেহ কেন করতে চাপে? সন্দেহ করবে না মানে? তুই যে আসল শ্রেষ্ঠা নস, এমনটাও তো হতে পারে সৌহার্দ্য সেটা খানিক আন্দাজ করতে পেরেছে। ভালোই গল্প বানাতে পারো তুমি মা। আচ্ছা, আমি কি তোমায় এমন কিছু বলেছি? বলিসনি ঠিক, কিন্তু আমি বুঝতে পারি নিশ্চয়ই কিছু একটা তো চলছে তোর মনে। হ্যাঁ, চলছে তো। আর সেটা হলো তোমার পেট থেকে সত্যি কথাগুলো টেনে বের করে আনা, যা তুমি পরম যত্নে লুকিয়ে রেখেছ। কিছু বললি মা?
না কিছু না, একটা কথা বলি মা। বল। আর দাঁড়া দাঁড়া, একটা প্রশ্নের জবাব দে। তুই তো সারা জীবন মম বলে ডেকে এসেছিস আমায়, এখন হঠাৎ করে মা বলছিস কেন? কি ব্যাপার? এই সেরেছে, প্রজ্ঞা যে ওই মহিলাকে মম বলে ডাকতো সেটা কি করে জানবে শ্রেষ্ঠা? যাই হোক, একটা উত্তর তো দিতে হবে এখন। আর বলো না, মম বলতে আর ভালো লাগে না। আমি যেখানে থাকি ওইখানে সবাই মাকে মা বলেই ডাকে, তাই ওদের দেখা দেখি নিজের হ্যাবিটটা চেঞ্জ করে ফেললাম। তাছাড়া মা ডাকের ভেতরে আলাদা একটা ব্যাপার আছে, তাই না? এটা এতদিন বুঝতে পারি নাই। তুই আসলে বিয়ের পর অনেক পাল্টে গিয়েছিস। আমি যেন সম্পূর্ণ অন্য এক প্রজ্ঞাকে দেখছি, তবে মন্দ লাগছে না। এখন বল, কি বলতে চেয়েছিলি? শোনো মা, ধরো এখন আবার আসল শ্রেষ্ঠ ফিরে আসলো, তখন আমার কি হবে? এইসব কি বলছিস তুই? শ্রেষ্ঠা ফিরে আসবে মানে? ও আর কখনোই সৌহার্দ্যের জীবনে ফিরে আসতে পারবে না, এই গ্যারেন্টি সৌহার্দ্যের বাবা দিয়েছে আমাদের। তাহলে আমরা বৃথা টেনশন করছি কেন? না, যদি সবাইকে অবাক করে দিয়ে ফিরে আসে, হতেও তো পারে। না, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয় মা? কারণ সৌহার্দ্যের বাবা ওকে তোদের জীবনে ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছেন। আর তুই এখন এসব ভাববি না একদম। আর আসল নকল কি আবার? ওই বাড়িতে একটাই পরিচয় তোর, আর সেটা হলো তুই শ্রেষ্ঠা। সৌহার্দ্যের সাথে সংসার করতে হলে প্রজ্ঞা পরিচয়কে মাটি চাপা দিয়ে রাখতে হবে চিরদিনের জন্য। যদি কোনোদিন আসল শ্রেষ্ঠা ফিরেও আসে, তুই নিজের জায়গা থেকে সরে যাবি না। প্রজ্ঞার মায়ের কথা শুনে অবাক হয়ে যাচ্ছে শ্রেষ্ঠা। কোনো মা নিজের মেয়েকে এভাবে মিথ্যার ছলনার রাস্তায় হাঁটতে শেখাতে পারে, আগে জানা ছিল না। যে মায়ের মনে এত কুটিলতা, তার মেয়ে কী করে সুবুদ্ধি সম্পন্ন হয়? কিন্তু সমস্যা হলো, এত কিছু করেও এই মহিলার মুখ থেকে সেরকম কোনো কথা বের করা গেল না যা শ্রেষ্ঠাকে সত্য উদ্ঘাটনে সাহায্য করতে পারে। শুধু এইটুকু বোঝা গেছে, প্রজ্ঞার মা আর প্রজ্ঞা দুজনেই সৌহার্দ্যের বাবার ষড়যন্ত্রের একটা বড় অংশ। প্রজ্ঞার মা চায় তার মেয়ে সৌহার্দ্যে তাকে সংসার করুক, কিন্তু সে শ্রেষ্ঠাকে সরিয়ে নিজের মেয়েকে কেন সৌহার্দ্যের সংসারে ঢুকিয়ে দিল? শ্রেষ্ঠা ফিরে আসুক, এটা কেন চাইছে না এই ভদ্রমহিলা? শ্রেষ্ঠার সাথে তার আর তার মেয়ের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা এটা জানাটা বেশি জরুরি। তার জন্য অন্য একটা রাস্তা খুঁজে বের করতে হবে, আর সেটা এই বাড়িতে বসেই। এর কিছুক্ষণ পরে ভদ্রমহিলা উঠে কিচেনের দিকে চলে যায়। শ্রেষ্ঠা বাড়ির ভেতর এবং চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। এক পর্যায়ে একটা স্টোর রুম চোখে পড়ল তার। জানালা দিয়ে উঁকি মেরে দেখল ভেতরে অনেকগুলো আসবাব, ফাইল, কাগজপত্র ইত্যাদি ইত্যাদি ফেলে রাখা হয়েছে। একবারের জন্য হলে ওই ঘরে যাওয়া চাই, কারণ এরকম জায়গা অনেক সময় অনেক ধরনের পুরনো ডকুমেন্টের সন্ধান মেলে। এটা জানে শ্রেষ্ঠা। দরজার দিকে তাকাতেই হতাশ হলো সে। একটা বিশাল আকারের তালা ঝুলছে দরজায়। যে করেই হোক চাবিটা ম্যানেজ করতে পারলে ঘরের ভেতরে ঢোকা যেত। আর চাবিটাও নিশ্চয়ই প্রজ্ঞার মায়ের কাছেই আছে। এখন যে করেই হোক ওই মহিলাকে বোকা বানিয়ে চাবিটা কবজা করতে হবে। এই ভেবে একটা প্ল্যান রেডি করে কিচেনের দিকে গেল শ্রেষ্ঠা। মা তখন কিচেনে রান্না করছে। মা, আমার চাবির ঠোকাটা দেখেছো? সন্ধ্যা থেকে খুঁজেই পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না মানে? কোথায় রেখেছিলি? কোথায় রেখেছিলাম যদি মনেই থাকতো তাহলে তো আর খোঁজার দরকার পড়তো না। কি যেন বলো না তুমি মা? ভালো করে খুঁজে দেখ কোথায় রেখেছিস। আচ্ছা, তুমি ভুল করে তোমার চাবির ঠোকার সাথে রেখে দাওনি তো? না, আমি কোনো চাবির ঠোকা পাইনি, বললাম তো। তাহলে কোথায় গেল? আমি কি জানি। আমার তো মনে হয় তুমি কিছু একটা করেছো, নিজের চাবি ভেবে হয়তো রেখে দিয়েছে। আচ্ছা, তোমার চাবি ঠোকাটা কোথায়? আমি চেক করে দেখবো? তুই কি আমার কথা বিশ্বাস করতে পারছিস না? হ্যাঁ পারছি, কিন্তু চাবি খুঁজে নেওয়া পর্যন্ত মাথা ঠিক হবে না আমার। তাড়াতাড়ি বলো, কোথায় তোমার চাবির ঠোকা? আমার বেডরুমে বাম টেবিলের ড্রয়ারের ভেতরে আছে। যা, নিজের চোখেই দেখে আয় গিয়ে, যত সব। কথাটি শুনেই শ্রেষ্ঠা দ্রুত গিয়ে চাবির থোকাটা নিয়ে নিল। তারপর সেটা নিয়ে স্টোর রুমের দিকে যায়। চাবিগুলো দিয়ে একে একে তালাটা খোলা ট্রাই করে। এক পর্যায়ে সফলও হয়ে গেল, কিন্তু এখন ভেতরে ঢোকা যাবে না। মহিলা দেখে ফেললে গন্ডগোল হয়ে যেতে পারে। যা করার রাতেই করতে হবে। তালাটা খোলা রেখে ওখান থেকে চলে যায় শ্রেষ্ঠা। এরপর খাওয়া দাওয়া সেরে যে যার রুমে শুয়ে পড়ল। শ্রেষ্ঠা উঠে পা টিপে টিপে স্টোর রুমের দিকে যায়। তখন বেশ রাত।
প্রায় 1টা বেজেছে। স্টোররুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো শ্রেষ্ঠা। তারপর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। একের পর এক সমস্ত জিনিস তন্ন তন্ন করে খুঁজতে থাকে, যদি কোনো ক্লু পাওয়া যায়, কিন্তু সেরকম কিছুই চোখে পড়ছে না। এভাবে আধা ঘন্টার মতো চিরুনি তল্লাশি চলল। এরপর হঠাৎ একটা খাম এসে পড়ে শ্রেষ্ঠার হাতে। খামের ভেতর বহু পুরনো কিছু ছবি। ছবিগুলোর ওপর একগাদা ধুলো জমে আছে। তারপর অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। ফু দিয়ে একটা ছবি পরিষ্কার করে সেটা ফোনের আলোর উপরে ধরল শ্রেষ্ঠা। মুহূর্তে চমকে উঠল সে। এত তার ছোটবেলার ছবি, ছোটবেলা বলতে অনেক ছোটবেলার, যে সময়ের কথা স্পষ্ট মনে নেই শ্রেষ্ঠার। সেই সময়ের একটা ছবি এখন ওর কাছে আছে, কিন্তু এখানে ছবিতে খানিকটা ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। সেটা হলো, ছবিতে একজন নয়, তিনজন মানুষকে দেখা যাচ্ছে। একজন এই ভদ্রমহিলা, সাথে 2টো মেয়ে, যাদের দেখতে হুবহু একই রকম, তবে যমজ নয়। বয়সের সামান্য ব্যবধান রয়েছে, যা ছবির ভেতরেই ফুটে রয়েছে। তার মানে এটা শ্রেষ্ঠা আর প্রজ্ঞার ছোটবেলার ছবি, কিন্তু ওরা দুজন এক ছবিতে কি করে? তবে কি কোনো বিশেষ সম্পর্ক আছে এই দুজনের ভিতরে, নাকি তার থেকেও বেশি? হয়তো রক্তের সম্পর্ক রয়েছে এই দুজনের ভিতরে, কিন্তু তারপরও একটা খটকা থেকেই যায়। যদি প্রজ্ঞা তার শ্রেষ্ঠা ভেতরে রক্তের সম্পর্ক থাকে, তবে ওদের মা দুজনের সাথে ভিন্ন ভিন্ন আচরণ কেন করছেন? এক মেয়েকে নিজের কাছে রেখে দিয়ে অন্য মেয়ে দূরে ঠেলে দিয়ে তার সর্বনাশ কেন মা কিভাবে করতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর ঘিরে ধরল শ্রেষ্ঠার মনকে। এক অদ্ভুত আন্দোলন শুরু হলো ওর মনে। ভদ্রমহিলার সাথে নিজের ছবি দেখে যেন বজ্রপাত হলো শ্রেষ্ঠার মাথায়। ওর ছবি এখানে, এই মহিলার সাথে থাকার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না শ্রেষ্ঠা। তবে কি এই মহিলা ওর আসল মা? কিন্তু ছোটবেলা থেকে শ্রেষ্ঠা এটাই জেনে এসেছে ওর মা বাবা কেউ বেঁচে নেই। একটু বড় হওয়ার পরেই নিজের মামেকেই মা বলে ডাকত। নিজের মায়ের স্থান দিয়েছিল তাকে। শুধু মা বাবা নয়, আর কোনো ভাই বোনও ছিল না শ্রেষ্ঠার। ছোটবেলা থেকে অনেকটা একাকিত্বের সাথে বাস করতে করতে শ্রেষ্ঠার ভেতরে প্রচণ্ড ভীতু স্বভাবের সৃষ্টি হয়, সাথে অনেকটা বোকাও ছিল বটে। বয়সে বড় হলেও ওর আচার আচরণ ছিল শিশুদের মতো। যদিও জীবনের একটা কঠিন অধ্যায় পার করে এখন শ্রেষ্ঠার অভূতপূর্ব পরিবর্তন এসেছে। তার মানে ছোটবেলা থেকে নিজের সম্পর্কে যা জেনে এসেছে পুরোটাই মিথ্যে ছিল। শুধু মা নয়, ওর একজন বোনও আছে। যদি তাই হয়, তবে ওর মা এভাবে পরিত্যাগ করলো কেন ওকে? এদের কারণে অনেক বৃহৎ ক্ষতিসাধন হয়েছে শ্রেষ্ঠার। কোনো মা নিজের সন্তানের সাথে এমন ব্যবহার কি করে করতে পারে? আমি জানি না এই মহিলা আদৌ আমার মা কিনা। যদিও তাই হয়, আমার কিছু যায় আসে না, কিন্তু এর মুখ থেকে আসল সত্যটা বের করতেই হবে আমায়। তাতে যদি একে অস্ত্রের মুখে জব্দ করতে হয়, তাও করতে রাজি আমি। কিন্তু আমার ছবি ওনার আর ওনার মেয়ের ভেতরে এলো কি করে? এই প্রশ্নের উত্তর না দিয়ে আজ নিস্তার নেই তার। এই ভেবে ছবিটা হাতে নিয়ে স্টোর রুমের বাইরের দিকে পা বাড়ালো শ্রেষ্ঠা। কিন্তু ওর পা আর সামনে অগ্রসর হলো না, কারণ তখন সামনের দরজা আগলে প্রজ্ঞার মা দাঁড়িয়ে। ওনাকে দেখতে পেয়ে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে শ্রেষ্ঠা। ভদ্রমহিলা বেশ স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। শ্রেষ্ঠা বুঝতে পারছে না কি বলবে তাকে। আমি জানতাম তুই আমার মেয়ে নস। তুই আর যেই হোস, আমার প্রজ্ঞা তুই নস। ও, তার মানে তুমি বুঝতে পেরে গেছো? কি ভেবেছিলি মা তার মেয়েকে চিনতে পারবে না? আসল নকলের তফাৎ বুঝতে পারবে না? আমাকে সৌহার্দের বাবার মতো বোকা পেয়েছিস তুই? যখন জানতেই পেরেছিল আমি তোমার মেয়ে নয়, তাহলে কেন বললে না? এত নাটক কেন করলে? নাটক? আমি নাটক করেছি? নাটক তো করছিস তুই। বল, আমার বাড়িতে আমার মেয়ে সেজে কেন এসেছিস? আর তার আগে ওই বোকা বুড়ো লোকটাকে আসল ঘটনা তো জানাতে দে। তোকে কেউ এত বড় বোকা বানালো, আর সে কিনা জানতেই পারবে না? এই বলে প্রজ্ঞার মা ফোনটা হাতে নিয়ে নাম্বার ডায়াল করতে যাবে, ঠিক তখন শ্রেষ্ঠা স্টোর রুম থেকে একটা ভাঙা ফুলদানি মহিলার কপাল বরাবর সজোরে ছুঁড়ে মারল। অস্ফুট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। সেই সুযোগে শ্রেষ্ঠা তার দিকে ছুটে যায়। সবার আগেই তার থেকে ফোনটা কেড়ে নিল। প্রজ্ঞার মা আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করলে শ্রেষ্ঠা তাকে আবার আঘাত করে ফেলে দেয়। আঘাতের চোটে জ্ঞান হারিয়ে ফেলল সে। শ্রেষ্ঠা সেই সুযোগে তার হাত পা বেঁধে ফেলে। তারপর দেয়ালের সাথে হেলান দিয়ে বসলো। কিচেন থেকে পানি নিয়ে এসে মুখমণ্ডলে ছিটিয়ে দেয়। একটু পরে জ্ঞান ফিরল ভদ্রমহিলার। ধীরে ধীরে চোখ মেলে তাকালো, কিন্তু তখন সে নিদারুণ অসহায়। অগত্যা হাত পা বাঁধা অবস্থায় একলা অশক্ত মেজের ওপরে বসে আছে।
সামনে দাঁড়িয়ে আছে শ্রেষ্ঠা, ওর হাতে একটা ছুরি। এটা কি দেখতে পাচ্ছ? আমাকে বেঁধেছিস কেন? তুই নিজেও জানিস না এটা করে কত বড় সর্বনাশ ডেকে আনলি নিজে। সর্বনাশ? আর কি সর্বনাশ করতে বাকি রেখেছো তুমি? আর তোমার মেয়ে আমাকে সর্বনাশের ভয় দেখাচ্ছ? কি চাস তুই আমার কাছে বল, আর তাড়াতাড়ি ছেড়ে দে আমায়। এই ছবিটা ভালো করে দেখো, এখানে তোমাকে দেখা যাচ্ছে, সাথে তোমার মেয়ে, আর তার সাথে আমি। তোমাদের মা মেয়ের ভেতরে আমার ছবি আসলো কি করে? এই প্রশ্নের উত্তর চাই আমার। শ্রেষ্ঠার প্রশ্ন শুনে ভদ্রমহিলা চুপ করে রইল। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। এটা দেখে শ্রেষ্ঠা ছুরিটা তার গলা বরাবর চেপে ধরল। কি হলো? কথা বলছো না কেন? আমার প্রশ্নের উত্তর না দিলে এই ছুরি তোমার গলায় চালিয়ে দিতে হাত কাঁপবে না আমার। তাড়াতাড়ি আমার প্রশ্নের উত্তর দাও, নয়তো তোমার সাথে কি কি ঘটতে পারে ভাবতেও পারছো না তুমি। না না, আমায় এভাবে মেরো না। হ্যাঁ হ্যাঁ, সব বলবো, আমি সব বলবো। আগে এটা সরাও আমার গলার উপর থেকে। ঠিক আছে, সরিয়ে নিলাম। এবার বলো। আর একটা কথা, আমায় মিথ্যে বলার চেষ্টা একদম করবে না। যদি সেরকম কিছু বুঝতে পারি আর আস্ত রাখবো না তোমায়। বলো কি জানতে চাও? এক প্রশ্ন কতবার বলবো? বললাম তো। আমার ছবি তোমাদের সাথে এলো কি করে? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কে তুলেছে তুমি জানো না হয়তো। এটা তোমার বাবার তোলা ছবি। আমার বাবার সাথে কি সম্পর্ক ছিল তোমার? কি সম্পর্ক ছিল মানে? উনি স্বামী ছিলেন আমার। আল্লাহকে সাক্ষী করে বিয়ে করেছিলেন উনি আমায়। যখন ওনার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলেন, বাধ্য হয়ে নিজের সন্তানকে বাঁচাতে উনি বিয়ে করলেন আমায়। আর সেই সন্তান আর কেউ না, তুমি নিজে। যখন তোমার মা 7 মাসের গর্ভবতী, তখন একটা জটিল সমস্যার কারণে ডেলিভারি করা হয়েছিল তার। ডাক্তার অনেক চেষ্টা করে তোমাকে বাঁচাতে পারলেও তোমার মাকে বাঁচাতে পারেননি। এরপর তোমার বাবা আমাকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসলেন, তোমায় তুলে দিলেন আমার হাতে। ওনার একটাই দাবি ছিল আমার কাছে, আমি যেন তোমাকে কখনো কষ্ট পেতে না দিই, মায়ের ভালোবাসা দিয়ে সবসময় আগলে রাখি। আর তুমি তার সেই সামান্য চাওয়ার সম্মান করতে পারলে না? না, মানো আমার কথা। আমি প্রথম মেনেই নিয়েছিলাম তোমায়, নিজের মেয়ের মতোই তোমায় লালন পালন করতে থাকি। কিছুদিন পরে হঠাৎ একদিন জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। এরপর আমার কোল আলো করে প্রজ্ঞা এলো। অদ্ভুত বিষয়, ভিন্ন মায়ের গর্ভে জন্ম নেওয়া সত্ত্বেও তোমাদের দুজনের চেহারা হুবহু একই রকমের ছিল। তার কারণ ছিল তোমাদের বাবা। মা আলাদা হলেও বাবা তো একজনই ছিল তোমাদের, তাই জিনগত কারণে তার থেকে একরকম চেহারা পেয়েছিলে তোমরা দুজন। আর হ্যাঁ, দুটো জন্মদাগ নিয়ে জন্ম হয়েছিল তোমাদের দুজনের। তোমার জন্মদাগটা ঘাড়ের দিকে ছিল, আর আমার মেয়েটা ওর কানের উপরে ছিল। দেখলে একটা কাটা দাগের মতো মনে হয়। যখন আমার কোলে প্রজ্ঞা এলো, আমার আর তোমার ভেতরে একটা অদৃশ্য দূরত্বের দেওয়াল সৃষ্টি হতে লাগলো। বিশ্বাস করো, আমি কখনো কষ্ট দিতে চাইনি তোমায়, কিন্তু তোমায় সবসময় নিজের মেয়ের প্রতিদ্বন্দ্বী ভাবতাম আমি। যখন বাবা তোমাকে কোলে নিয়ে আদর করতো, সেটা দেখে ভীষণ রাগ হতো আমার। একটা অনিশ্চয়তার ভেতরে দিন কাটতে লাগলো আমার। কিন্তু তোমার বাবার কারণে হাত পা বাঁধা ছিল আমার। এর কিছু বছর পরে তোমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। এরপর তোমার উপর অত্যাচারের মাত্রা ক্রমশ বেড়ে যেতে লাগলো। আমি জানি সেগুলো এখন কিছুই মনে নেই তোমার। এরপর একদিন তোমার মামা তোমার প্রতি করা সকল অত্যাচারের কথা জেনে ফেলে। হাতে নাতে ধরে ফেলেন উনি আমায়। এরপর আমায় রাগবশত তোমার বাবার বাড়ি থেকে বের করে দিলেন। আমার সে সময় বেরিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ আমি তোমার মামার কথা না মানলে আমাকে জেলের ভাত খেতে হতো। আর তখন আমার মেয়ের কি হতো জানি না। প্রজ্ঞার কথা ভেবেই সমস্ত সহায় সম্পত্তির বাসনা ছেড়ে দিয়ে চলে এলাম আমি। আমাদের সাথে আর কোনো যোগাযোগ রইল না তোমার। এদিকে মামাই তোমায় আদর যত্ন দিয়ে বড় করে তুললেন। তখনও জানতে দেননি তোমার আর প্রজ্ঞার কথা, কারণ উনি চাননি আমাদের কোনো ছায়া পড়ুক তোমাদের উপর। তোমার মামা যতই আমাকে আলাদা করার চেষ্টা করুক না কেন, আমি কিন্তু তোমার সমস্ত খোঁজখবর ঠিকই রাখতাম। তোমাকে নিজের নজরের আওতার বাইরে যেতে দেইনি। সেসব না হয় বুঝলাম, কিন্তু আমার বিয়ের সময় তুমি আমার সাথে এত বড় একটা ষড়যন্ত্র কেন করলে বলো? একদিন আমাকে অবাক করে দিয়ে সৌহার্দের বাবা আমার বাড়িতে আসেন।
তিনি আমার সাথে কথা বলেন, আমাকে আশ্বাস দেন যে প্রজ্ঞার বিয়ে তোমার হবু বরের সাথে করিয়ে দেবেন উনি, আর তার ফলে তোমার ভাগ্যে নেমে আসবে অপূরণীয় দুঃখ আর কষ্ট। ওনার কথা শুনে পুরনো সকল প্রতিশোধ তখন যেন মাথা ছড়া দিয়ে উঠলো আমার। ভাবলাম তোমাকে জব্দ করে আমার মেয়েকে জিতিয়ে দেবার এই তো সুযোগ। তাই সৌহার্দের বাবার কথায় রাজি হয়ে যায় আমি জানতাম না উনি আসলে আমাকে চিনলেন কি করে, বা আমার বিষয়ে এত কিছু জানলেন কি করে। তখন নিজের মেয়ের জেদ আর তোমার সর্বনাশ দেখে ভেতরে এতটাই উত্তেজনা কাজ করছিল, এত কিছু ভাবার সময় পাইনি। সমস্ত পরিকল্পনা অনুযায়ী বিয়ের দিন তোমাকে কিডন্যাপ করা হলো, আর তোমার জায়গায় বসিয়ে দেওয়া হলো আমার মেয়ে প্রজ্ঞাকে। অথচ বেচারা সৌহার্দের কিছুই জানতে পারলো না। ও নিজের অগোচরে আমার মেয়ের সাথেই বিয়েটা করে নিল। জীবনে একবারের জন্য হলেও মা বলে ডেকেছিলাম তোমায় আমি, সেই তুমি আমার এত বড় সর্বনাশ কি করে করলে? আমি যা করেছি নিজের মেয়ের ভালোর জন্য করেছি, ওর সুখের জন্য তোমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছি আমি। ভালোর জন্য? সুখের জন্য? কিসের ভালো করলে তুমি নিজের মেয়ের? কেউ এসে তার ছেলের সাথে তোমার বিয়ের প্রস্তাব দিল, সেটাও এরকম ছলনার আশ্রয় নিয়ে, আর তুমি কিনা তার কথা মেনে নিলে? আমি জানি না তখন কি ভেবে ওনার কথায় রাজি হয়ে গিয়েছিলাম আমি, কিন্তু নিজের মেয়েকে সুখী করা ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না আমার। না, মিথ্যা বলছো তুমি। শুধু নিজের মেয়ের সুখের জন্য না, আমাকে দুঃখ আর কষ্ট দেবার পৈশাচিক আনন্দ তোমার বিবেক বুদ্ধি লোপ পাইয়ে দিয়েছিল। তাই এত বড় একটা অন্যায় করলে তুমি। আর সুখ? কিসের সুখ? তুমি জানো তুমি নিজের অজান্তে মেয়ের কত বড় সর্বনাশ করে দিয়েছ? সর্বনাশ? কিসের সর্বনাশ করেছি আমি? দেখো তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি সোহাদের বাবার কথা বলছি। তুমি নিশ্চয়ই জানো না ওই লোকটার মুখের উদ্দেশ্য কি। কি ভেবেছ উনি সেদিন এমনি এমনি তোমার মেয়েকে ছেলের বউ করে নিয়েছেন? ওনার উদ্দেশ্য কখনোই নিজের ছেলে বা তোমার মেয়ের ভালো করা ছিল না। তাহলে কি ছিল তার উদ্দেশ্য? খুন। নিজের ছেলেকে খুন করাই একমাত্র উদ্দেশ্য তার। তোমার মেয়ে অর্থাৎ প্রজ্ঞাকে সোহাদের সাথে বিয়ে করানো ওনার ষড়যন্ত্রের একটা অংশ ছিল, আর কিছুই না। এতে শুধু ওনার নিজের ব্যক্তির স্বার্থ ছাড়া আর কিছুই ছিল না। শ্রেষ্ঠা মুখে খুনের কথা শুনে ঘাবড়ে গেল প্রজ্ঞার মা, মানে নকল শ্রেষ্ঠার মা। খুন? এসব কি বলছো তুমি? আর উনি ওনার নিজের ছেলেকে খুন কেন করতে যাবেন? তোমার কথা বিশ্বাস করতে পারছি না আমি। হ্যাঁ, এটাই সত্যি, আর তার প্রমাণ আমি নিজে। উনি এতদিন আমাকে ব্যবহার করেছেন নিজের ছেলের সর্বনাশের জন্য। ভাগ্যের সে জঘন্য পাপটা করার আগে ওই বুড়োর আসল রূপটা চলে এসেছে আমার সামনে, নয়তো অনেক বড় অনর্থ হয়ে যেত। তোমার কথা শুনে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। ওই লোকটা এতটা মারাত্মক সত্যি আগে স্বপ্নেও ভাবতে পারিনি আমি। তা না হলে নিজের সন্তানকে কেউ খুন করার কথা ভাবতে পারে? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো, আমার মেয়ে কোথায়? ও ভালো আছে তো? নিজের মেয়ের জন্য খুব চিন্তা তোমার, তাই না? প্রজ্ঞার মা কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রইলেন। কি হলো, কথা বলছো না কেন? আমি জানি মেয়ের জন্য অনেক চিন্তা তোমার। ভেবো না, সে সুস্থ স্বাভাবিক অবস্থাতেই আছে, এই যেমন তুমি রয়েছো এখানে। তোমরা আমার মেয়েকেও বন্দি করে রেখেছো, তাই না? দেখো, আমি তো সব স্বীকার করে নিয়েছি। আর কি জানবার আছে আমার থেকে তোমার? দয়া করে ছেড়ে দাও। তোমাকে বন্দি করে ফেলে রাখার কোনো উদ্দেশ্য নেই আমার। সম্পর্কের অমর্যাদা তুমি করতে পারো, কিন্তু আমি জেমিন রহমানের মেয়ে। সে আমার সম্পর্কে আমার মামি হলেও মায়ের থেকে কোনো অংশে কম নয়। আমাকে সে এমন কোনো শিক্ষা দেয়নি যা কাছের মানুষকে আঘাত করতে সাহায্য করে। তুমি আমায় নিজের মেয়ে নাই ভাবতে পারো, কিন্তু তাই বলে তুমি আমার বাবার স্ত্রী এটা অস্বীকার করতে পারি না আমি। আমায় ক্ষমা করে দে মা। আমি জানি তোর সাথে যা করেছি আমি তার সামনে পৃথিবীর কোনো ক্ষমাই পর্যাপ্ত নয়, কিন্তু এছাড়া আর কি উপায় আছে আমার কাছে? তুই বল, কি করলে আমায় ক্ষমা করে দিবি তুই? আমি তোমায় ক্ষমা করার কেউ নেই। তাছাড়া শুধু ক্ষমালাভ মানুষকে কখনোই পরিশুদ্ধ করে না। পরিশুদ্ধ করে তার অন্তরের পরিবর্তন, তার অনুতপ্ত উপলব্ধি। যে অন্যায় করেছো জীবনে, সৃষ্টিকর্তার কাছে প্রতিজ্ঞা করো তার পুনরাবৃত্তি হবে না আর কখনো। সেটাই হবে আমার তরফ থেকে তোমার আসল ক্ষমা। এবার চলো। কোথায় যাব আমি? নিজের মেয়ের কাছে। তাকে মুক্ত করতে হবে না তোমায়? কিন্তু কোনো কিন্তু নয়। তবে এখানেই শেষ নয়, আমাদের আরো একটা বড় কাজ বাকি এখনো। সেটা বলো সোহাদের বাবার পর্দা ফাঁস করা, ওনার সকল রহস্য খুঁজে বের করা। ঠিক কোন কারণে নিজের ছেলেকে খুন করতে চাইছেন তিনি, সেটা জানতে হবে আমাদের। ওনার এই ভালো মানুষের আড়ালে চালানো ষড়যন্ত্র আর বেশি দিন
চলতে দেওয়া যাবে না। আমিও এর শেষ দেখতে চাই। ঠিক আছে মা, চল। আর আমি তোকে কথা দিচ্ছি, তোকে যথাসাধ্য সাহায্য করব আমি। ওই লোকটার একটা শাস্তি হোক আমিও চাই। যথেষ্ট খেলা করে নিয়েছে আমাদের সকলকে নিয়ে, এবার ওর মুখোশ টেনে খুলে ফেলার সময়। শ্রেষ্ঠা বুঝতে পারে প্রজ্ঞার মায়ের সত্যি বদল ঘটেছে। নিজের কৃতকর্মের জন্য সে যথেষ্ট অনুতপ্ত। এরপর শ্রেষ্ঠা তার সকল বাঁধন খুলে দিল। একটু পরে দুজনে মিলে সকলের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আমার বাড়িতে প্রজ্ঞা মানে নকল শ্রেষ্ঠার সামনে বসে আছি আমি। ওর সামনে শ্রেষ্ঠা রেখে যাওয়া খাবারগুলো এখনও পড়ে আছে, এখনও কিছুই মুখে তোলেনি। আমি প্রজ্ঞাকে নিজের বাবার সকল ষড়যন্ত্রের কথা খুলে বলি। সে যে আমাকে খুন করার জন্য উদ্গ্রীব হয়ে আছে এটা শুনে বেশ অবাক হয়ে যায় প্রজ্ঞা। অবশ্য ও সেদিন একটা ভুল করেছিল আমার সাথে, আর সেই কাজটা অনেকটা নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্যই হয়েছিল। প্রজ্ঞা এখন নিজের সমস্ত কৃতকর্মের জন্য অনুতপ্ত। ও সত্যিই আমার ক্ষতি কখনোই চায়নি, শুধুমাত্র সংসার করতে চেয়েছিল আমার সাথে। তবে শ্রেষ্ঠার সাথে যা করেছে তার জন্য হয়তো কখনোই ক্ষমা করতে পারবো না ওকে। এর উপযুক্ত শাস্তিও ওকে দেব আমি, তবে সেটা এখন নয়। কি হলো, এভাবে না খেয়ে থাকলে তো মরে যাবে, খেয়ে নাও কিছু। আমি খাবো না কিছুই। আর আমি তো মরেই যেতে চাই। এই অভিশপ্ত জীবন নিয়ে আর কি হবে? নাটক করুন আমার সামনে, তাড়াতাড়ি খেয়ে নাও। আমি নাটক করি বলে মনে হচ্ছে তোমার? কি মনে হবে আর? তোমার আপাদমস্তক নাটক আর ছলনায় পরিপূর্ণ। আমার ভাবতে ঘৃণা লাগছে তোমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করেছি আমি। কীভাবে পারলে এটা আমার সাথে করতে? কেন এক কথা বারবার বলে কি আনন্দ পাচ্ছ তুমি আমায় বলবে? এর থেকে বরং মেরে ফেলো আমায় তুমি। বাহ, এ তো এখন পুরো সিনেমা দেখছি। এতক্ষণ তাও ছিল শুধু নাটকের পর্যায়ে। আমায় ছাড়বে না তাই তো? ছাড়বো না বলিনি, তবে তোমার এখানে যে বন্দি করেছে তোমাকে মুক্ত করার কাজটাও তো তার হওয়া উচিত, তাই না? আমি শুধু পাহারা দিচ্ছি তোমায়। শ্রেষ্ঠার কথা বলছো? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা যদি সন্দেহ করে ওকে বা ধরে ফেলে ও আমি নই, তখন কি হবে? কেন, তোমার খুব চিন্তা হচ্ছে বুঝি ওর জন্য? এত দরদ আগে কোথায় ছিল? বলো বলো, যত খুশি বলে নাও আমায়, কিন্তু আমার সত্যি ওর জন্য চিন্তা হচ্ছে। এটা তুমি বিশ্বাস না করলেও আমার চিন্তা পাল্টে যাবে না। বাট কম বকো, যা দিয়েছে কেউ উদ্ধার করো। তোমায় মেরে জেলে দিতে চাই না আমি। তুমি যতক্ষণ আমায় ক্ষমা না করবে, আমায় বিশ্বাস না করবে, কিচ্ছু খাবো না আমি। না খেয়ে মরে যাব দরকার হলে। আবার নতুন নাটক? ক্লান্ত হয়ে যাচ্ছি তোমার নাটক দেখতে দেখতে। করে নাও, এখন তো অপমান ছাড়া আর কিছুই জুটবে না আমার ভাগ্যে, আমি জানি। আমি তখন কিছু বলতে যাব ঠিক তখন কলিং বেল বেজে উঠল। নিশ্চয়ই শ্রেষ্ঠা এসেছে। এই সময় ও ছাড়া আর কারোর আসার কথা নয় এখানে। স্টোররুমের দরজা বন্ধ করে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম আমি। তারপর দরজা খুললাম। দরজা খুলতে দেখি সামনে বাবা দাঁড়িয়ে আছে। বাবাকে এই সময় বাড়িতে দেখে প্রচণ্ড ভয় হতে লাগলো আমার। এই সময় ওনার বাড়িতে আসাটা মোটেও ঠিক হলো না। এখন নকল শ্রেষ্ঠা অর্থাৎ প্রজ্ঞাকে বাড়িতে বন্দি অবস্থায় দেখে ফেললে কি হবে, সেই ভয়েই হাত পা কাঁপছে আমার। কি হলো, আমাকে দেখে যেন ভয় পেয়ে গেলি? কি ব্যাপার? ভয় পাবো কেন? কি যে বলো না, ভেতরে আসো। শেষটা ফিরবে কবে? কিছু বলে গেছে তোকে? না, কিছু বলে যায়নি। ও, আমাদের কথা শেষ হতে না হতে উপরের রুম থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসলো। আমি বেশ বুঝতে পারলাম কণ্ঠস্বরটা প্রজ্ঞা, আর কারণ নয়। বদমাস মেয়েটা ঠিক একটা অঘটন ঘটিয়ে ছাড়লো। এদিকে বাবা হক চোখে উঠলেন শব্দটা শুনে। কি হলো? ওপরের রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলো কার? আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো বাবা। কি হলো, ওপরের রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলো কার? কি যে বলো না, কার চিৎকারের আওয়াজ আসবে ওপর থেকে? এই বাড়িতে আমি আর তুমি ছাড়া কে আছে? কিন্তু আমি যে স্পষ্ট শুনতে পেলাম। আরে তুমি ভুল শুনেছ, তার মানে ভুল বলতে হয়তো বুঝতে ভুল হয়েছে তোমার। কি বলছিস কি তুই? শব্দটা হয়তো পাশের বিল্ডিং থেকে এসেছে। কেন, সেরকম কিছু কি হতে পারে না? হ্যাঁ, ঠিক বলছিস, তাও হতে পারে। আচ্ছা যাক সে কথা, এখন চল ফ্রেশ হয়ে আসি একটু। ঠিক আছে, যাও। বাবা এই সময় বাড়িতে চলে আসায় বিশাল ঝামেলায় পড়ে গেছি আমি। একবার স্টোর রুমে নকল চেষ্টাকে বন্দি অবস্থায় দেখতে পেলেই সর্বনাশ ঘটবে। জানি না তখন আমি কি করে সামাল দেব। এ ভেবে সোফার উপরে বসে পড়লাম আমি। না, একবার উপরে যেতেই হবে। তখন না হয় কোনো একটা অজুহাত দিয়ে কাটিয়ে নিয়েছি নিজেকে, কিন্তু বারবার তো আর আমার এক অজুহাত শুনবে না কেউ। ভুলটা আমারই। ওর মুখটা বেঁধে রেখে আসলেই ফালতু টেনশন বয়ে বেড়াতেই হতো না। এখন উপরে গিয়ে তাই করতে হবে, যাতে ও আর ঝামেলা না করতে পারে।
এই ভেবে সোফা ছেড়ে উঠে পড়ি আমি। উঠে দাঁড়াতেই দেখি বাবা পা টিপে টিপে এগিয়ে আসছে আমার দিকে। উনি হয়তো ভাবতে পারেনি আমি দেখে ফেলবো তাকে। তার ডান হাতটা পেছনে লুকানো, আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আমি তারই আচরণে বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। তার মতিগতি ঠিক বুঝতে পারছি না। বাবা, কি হলো? কিছু বলবে? কি হলো? কোনো কথা বলছো না কেন? কিছু তো বলো। আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে একেবারে আমার নিকটে চলে আসলো সে। ওনার এই আচরণে পুরো হতভম্ব হয়ে গেছি আমি। পেছন থেকে সে নিজের হাতটা বের করে আনলো এক পর্যায়ে। তার হাতে একটা লোহার রড। আমাকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে রডটা দিয়ে সজোরে আমার মাথায় একটা আঘাত করলো। আঘাত করে মেঝেতে ফেলে দিল আমায়। যদিও তখন আর কিছু ভাবার পরিস্থিতিতে নেই আমি, তবে এইটুকু বুঝতে পারছি বাবা নিশ্চয়ই নকল সৃষ্টাকে দেখে ফেলেছে, আর ওই হয়তো সবটা জানিয়ে দিয়েছে তাকে। এই লোহার রডটা স্টোর রুম ছাড়া আর কোথাও থেকে পাওয়ার কথা নয়। তার মানে আমার ধারণায় সত্যি। চারপাশটা অন্ধকার হয়ে আসতে লাগলো আমার। বুঝতে পারলাম জ্ঞান হারাতে চলেছি আমি। এরপর আর কিছু মনে নেই। চোখ মেলে দেখতে পাই স্টোর রুমে হাত পা বাঁধা অবস্থায় বন্দী হয়ে আছি আমি। নকল শ্রেষ্ঠা নেই রুমে, শুধু আমি একা। মেয়েটা আবারও ধোঁকা দিল আমায়। ওকে বিশ্বাস করাটাই ভুল হয়েছিল আমার। যদি ওর সামান্যতম পরিবর্তন আসতো, ওর ভাবনায় আমার সাথে কিছুতেই এটা করতে পারতো না। টের পেলাম কেউ আসছে রুমের দিকে। একটু পরে দেখলাম সে আর কেউ নয়, বাবা এসে আমার সামনে একটা চেয়ারে বসলো। তার হাতে একটা পিস্তল। পিস্তলটা পকেট থেকে বের করে আমার সামনে টেবিলের ওপরে রাখলো। তারপর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি খবর মিস্টার সৌহার্দ্য? তার মানে জ্ঞান ফিরেছে? তুমি আমার বাবা হয়ে এটা করতে পারলে আমার সাথে? বলো, এত বড় প্রতারণা কি করে করলে আমার সাথে? প্রতারণা করেছি? কিসের প্রতারণা করেছি আমি? আবার জিজ্ঞেস করছো কিসের প্রতারণা করছো? তুমি পিতা হয়ে নিজেই ভাবে নিজের সন্তানকে পেছন থেকে ছুরি বসিয়ে দিলে। কোনো বাবা এত বড় একটা জঘন্য কাজ কি করে করতে পারে তার ছেলের সাথে? আমি সত্য ভেবে পাচ্ছি না। একদম ঠিক বলেছ। কোনো বাবা তার ছেলের সাথে এমন কাজ করতেই পারে না। আর আমি তো... কি তুমি? কি হলো, থেমে গেলে কেন বাবা? এই থামো তো, বারবার কাকে এত বাবা বাবা বলছো? তোমার মুখ থেকে এই ডাকটা শুনে শুনে বিরক্ত হয়ে গেছি আমি। তুমি নিজের ছেলেকে খুন করতে চাইতেই পারো, কিন্তু তাই বলে আমি তো আর আমাদের সম্পর্কটা অস্বীকার করতে পারি না। কে তোমার বাবা, কে ছেলে? যদি সম্পর্কের এতটাই গুরুত্ব তোমার কাছে, তবে শুনে রাখো, না আমি তোমার বাবা না তুমি আমার ছেলে। আমার ছেলে একটাই, আর সে হলো মিছিল, আর কেউ নয়। বাবার কথা শুনে রীতিমতো চমকে গেলাম আমি। কি বলছো তুমি এগুলো? আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, সেই কারণে এগুলো বলছো এখন, তাই না? যারা ঘৃণার বস্তু তাদেরকে কেবল ঘৃণাই করা যায়। আমার মনে তোমার জন্য ঘৃণা ছাড়া আর কোনো কিছুরই স্থান নেই, না কোনো দিন ছিল। আর আমি কোনো মিথ্যে বলছি না তোমায়। তোমার বাবা আমি নই। কি বলতে চাও খুলে বলো আমায়। আর আমার প্রতি এত কিসের ঘৃণা তোমার, সেটাও বলো। সত্যি শুনতে চাও তোমার প্রতি কিসের ঘৃণা আমার? সেটা জানতে পারলে দেখো, তোমার নিজেরই হয়তো লজ্জা আর ঘৃণায় মরে যেতে ইচ্ছে করবে। অবশ্যই এমনিতেও তোমায় আর বেশিক্ষণ বাঁচিয়ে রাখবো না আমি। মরার আগে শেষ ইচ্ছেটা পূরণ করেই দেই। হ্যাঁ বলো, আমিও জানতে চাই। তুমি আমায় মারতে চাও, তাই তো? মেরে ফেলো, কিন্তু তার আগে আমাকে বলো আমার উপর কিসের এত রাগ তোমার? কেন খুন করতে চাও আমায় তুমি? এই প্রশ্নের উত্তর না জেনে মরেও শান্তি পাবো না আমি। কি অন্যায় করেছি আমি তোমার সাথে বলো, যার কারণে এমন নিষ্ঠুর আচরণ করছো? অন্যায় তুমি করনি তো। অন্যায় করেছে তোমার নষ্টা মা আর তার পরিবার। মুখ সামলে কথা বলো। তুমি আমার মৃত মায়ের উপরে এত বড় একটা আরোপ দিচ্ছ কোন সাহসে? তো কি বলবো আর? যে মহিলা বিয়ের আগে কোনো পুরুষের সন্তান গর্ভধারণ করে, সে নষ্টা না তো কে নষ্টা? আমার প্রশ্নের উত্তর দাও তুমি। কি বলছো কি তুমি এগুলো? আমার মা এমন কাজ করতে পারে আমি মরে গেলেও বিশ্বাস করি না তোমার কথা। নিজের দোষ ঢাকার জন্য আমার মৃত মাকে অপবাদ দিচ্ছ তুমি। আর সে তো শুধু আমার মা নয়, তোমারও স্ত্রীও সে। অবশ্য তোমার মতো মানুষের পক্ষে সব সম্ভব, এইটুকু বুঝে গেছি আমি। তুমি যা বোঝার বুঝে নাও, কিন্তু তাই বলে সত্যিটা পাল্টে যাবে না। সত্যি? কিসের সত্যি? যখন তোমার মায়ের সাথে বিয়ে হয় আমার, তুমি তার গর্ভে প্রতিপালিত হচ্ছ, তখন ঠিক মাত্র 4 মাসের অন্তঃসত্ত্বা তোমার মা। আমি এখনো জানি না তোমার কথা কতটুকু সত্যি। যদি ভুলেও তাই হয়ে থাকে, তবে আমার আসল বাবা কে বলো? কার ঔরসে জন্ম হয়েছিল আবার? কার ঔরসে জন্ম হয়েছে
এই বলে বাবা হো হো করে হাসতে লাগলো। কি হলো, হাসছো কেন তুমি? সেটা তো নিজেই জানি না আমি। শুধু শুধু আমি কেন, পৃথিবীর কেউ জানে না তোমার বাবা আসলে কে, এমনকি তোমার মাও না। মানে? মানে কি শুনলে নিজের কানকে বিশ্বাস করতে পারবে তো? তুমি তো একেবারেই বিশ্বাস করো না আমায়। বলো। মানে হলো এটাই, তোমার জন্ম সাধারণভাবে হয়নি, কারো ধর্ষণের ফলে জন্মেছে তুমি। তোমার মায়ের ওপর একদল পশু হামলা চালায়, সেই নরপশুদের ভেতর থেকে কারো একজনের অংশ থেকে যায় তোমার কুমারী মায়ের ভেতরে। আর আজ সেই অংশটা আর কেউ নয়, তুমি নিজেই, যার না আছে কোনো পরিচয়, কোনো ধর্ম, কোনো বংশ। তবে বুঝে নাও কে তুমি। তুমি তো কখনো মানুষের পর্যায়েই পড়ো না। রাস্তার পশু আর তোমার ভিতরে কি তফাৎ আছে একটু বলবে আমায়? এখনো জিজ্ঞেস করবে কেন ঘৃণা করি তোমায় আমি? বাবার কথাগুলো লোহার শেলের মতো বাজছে আমার বুকে। মনে হচ্ছে সেই শেলের আঘাত বুকটাকে রক্তাক্ত করে দিচ্ছে আমার। জীবনের এই পর্যায়ে এসে এত বড় একটা তিক্ত সত্যের মুখোমুখি হব কখনো ভাবতে পারিনি। অশ্রুসিক্ত চোখে আবারও বাবাকে প্রশ্ন করি, আমার মায়ের এত বড় সর্বনাশ হলো কি করে? কি ঘটেছিল সেদিন তার সাথে? বলো আমায়। আজ থেকে 28 বছর আগের কথা। তোমার মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। আর্থিক অবস্থার দিক থেকে তার পরিবার খুব একটা সচ্ছল ছিল না, তাই বাধ্য হয়ে এই পেশা বেছে নিয়েছিল তোমার মা। অফিস থেকে ফিরতে তার অনেক দিন বেশ রাত হতো, কখনো 9টা, কখনো 10টা। তো কোন একদিন রাত 8:30টার দিকে অফিস থেকে বের হয়ে রাস্তার গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে সে। সেদিন আবহাওয়াটা বেশ প্রতিকূলে ছিল, ভারী বৃষ্টি, সাথে ঝড়ো বাতাস বয়ে চলেছে ক্রমাগত। এই সময়ে গাড়ি পাওয়া মুশকিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো তোমার মা, কিন্তু ভাগ্য তার সদয় হলো না। এরপর সে নিরুপায় হয়ে বাড়ির উদ্দেশ্যে হেঁটেই রওনা হয়। বেশ কিছু পথ অতিক্রম করার পর তার মনে আশার আলো সঞ্চার করে একটা ট্যাক্সি এসে উপস্থিত হলো। তোমার মা দেখতে পায় ভেতরে 2-3 জন ভদ্র মহিলা বোরকা পরে বসে আছে। পুরুষ বলতে ড্রাইভার একজনই। বিষয়টা বেশ ইতিবাচক মনে হলো তার কাছে। তারপর সে ট্যাক্সিতে চেপে নিজের বাসার উদ্দেশ্যে ছুটে চলল। কিন্তু দুর্ভাগ্য, তোমার মা নিজেও জানতো না সেদিন সে নিজের কত বড় সর্বনাশ ডেকে এনেছিল। তোমার মা এক পর্যায়ে বুঝতে পারল বোরকা পরা মহিলারা বাস্তবে কতগুলো পুরুষ, যারা এক প্রকার ছদ্মবেশ নিয়ে আছে। বাইরে ঝড়ো বৃষ্টি, তার ভেতরে নিজেকে এতগুলো পুরুষের মাঝে একটা আটকা জায়গায় একলা দেখে ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক। সে চেষ্টা করে গাড়ি থেকে নেমে যাবার, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হলো না। একজন লোক তোমার মাকে টান দিয়ে নিজের ওপর ফেলে দিল। কি অসভ্যতা হচ্ছে, ছাড়ুন বলছি আমায়। ড্রাইভার, তুমি কি দেখতে পাচ্ছ না এসব? গাড়ি থামাও বলছি। কথা না শুনলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবি? তোর চিৎকার কে শুনবে এত রাতে? না, তোমরা এটা করতে পারো না আমার সাথে। আমি কোনো রকম একটা চাকরি করে বাবার সংসার চালাই। ভদ্র ঘরের মেয়ে আমি। দয়া করে আমার ইজ্জত নষ্ট করো না। তোমাদের পায়ে পড়ি, ছেড়ে দাও। আর কতকাল বাবার সংসারে খাটবি? এবার না হয় আমাদের জন্য একটু খাট। নে, খুশি কর আমাদের সবাইকে। না, আমি এসব করতে পারবো না, মরে গেলেও পারবো না। তুই পারবি না, কিন্তু আমরা তো পারবো। চল, তোকে কিছু করতে হবে না, যা করার আমরাই করছি। তোমার মা গুন্ডাগুলোদের নোংরা কথা সহ্য করতে না পেরে ঠাস করে চর বসিয়ে দিল একজনের গালে। এতে ওরা আরো বেশি ক্ষেপে যায় এবং হিংস্র হয়ে ওঠে। তারপর যা হবার তাই হয়েছে। চলন্ত গাড়িতে বসে তোমার মা সেদিন কতগুলো গুন্ডাদের হাতে ধর্ষণ হয়। গাড়ির ড্রাইভারও ওদের দলেই ছিল, তার হাত থেকেও ছাড় পায়নি তোমার মা। আর তুমি সেদিনের সেই গুন্ডাগুলোদের ভেতরেই কারোর পাপের ফল। হয়তো সেই ড্রাইভারের, নয়তো তার যাকে চর মেরেছিল তোমার মা, নয়তো অন্য কারো। কথাগুলো শুনছি আর চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আমার। যে ছেলেকে নিজের কানে তার মায়ের দর্শন হওয়ার গল্প শুনতে হয়, জানি না কোন পাপ করেছিলাম যার জন্য সৃষ্টিকর্তা এত বড় শাস্তি দিচ্ছেন আমায়। তবে যাই ঘটুক না কেন, আমার মৃত মায়ের উপর থেকে এতটুকু সম্মান বা শ্রদ্ধাবোধ কমে যায়নি আমার। বিপরীতে এখন আফসোস হচ্ছে আমার
তার এত বড় ত্যাগের উপযুক্ত মর্যাদা দিতে পারেনি তাকে। তার আগেই মা ছেড়ে চলে গিয়েছেন আমায়। তথাকথিত আমার বাবা বলে ডাকা লোকটাকে উদ্দেশ্য করে বলি, তুমি এত সুন্দরভাবে আমার মায়ের সাথে ঘটা অন্যায়ের বর্ণনা করলে আমার কাছে, আবার তাকে নষ্টা বলছো কোন মুখে? বিবেক বুদ্ধি কি সব বিসর্জন দিয়ে ফেলেছো? আর তুমি সব কিছু জেনেও কেন বিয়ে করতে গেলে আমার মাকে, যদিও তোমার চোখে এতটাই খারাপ সে? না, আমি তো প্রথমে কিছুই জানতাম না। হ্যাঁ, তবে আমার বুড়ো বাপ আর মা ঠিক জানতো। ওরা বাধ্য করলো আমায় বিয়েটা করতে। তখন তাদের কথা পালন করা ছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। কেন উপায় ছিল না? যখন আমার মাকে মন থেকে মেনে নিতেই পারোনি, পালিয়ে গেলে না কেন তুমি? পালিয়ে কোথায় যেতাম আমি পালিয়ে গেলে না খেয়ে মরতে হতো আমায়। বাবার সম্পত্তির কানা করিও জুটতো না আমার ভাগ্যে। তাই বাধ্য হয়েই বিয়েটা করেছিলাম। আর ঠিক সেদিন মনে মনে শপথ করেছিলাম, তুমি জন্মানোর পরেই শেষ করে দেব তোমায়, যাতে তোমার ওই নোংরা দূষিত মুখ রোজ দেখতে না হয় আমার। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি বহুবার সুযোগ পেয়েও তোমার কোনো ক্ষতি করতে পারিনি। বারবার আমার হাত ফসকে বেরিয়ে গেছে তুমি। তোমায় মারতে না পারার যন্ত্রণা রোজ তাড়িয়ে বেড়াতো আমায়। রাতে ঘুমাতে পারতাম না, কখন তোমার লাশটা নিজের চোখের সামনে দেখবো আমি। আমার মাকেও তুমি মেরেছো, তাই না? আমি এবার বুঝতে পেরেছি, আমার মায়ের মৃত্যুর পেছনে নিশ্চয়ই তোমার হাত আছে। না, আমি কাউকে কিছু করিনি। মিথ্যে বলছো তুমি। তুমি আমাকে মারতে পারো, যেটা নিজের মুখে স্বীকার করছো তুমি। আমার মাকে তুমি মেরেছো। তোমার মতো জানোয়ারের পক্ষে সব সম্ভব। পৃথিবীর সব থেকে জঘন্য কাজটাও তোমার পক্ষে করা সম্ভব। বললাম না আমি কিচ্ছু জানি না। তোমার মাকে মারিনি আমি। এমনিতেই তোমায় একটু পরেই মেরে ফেলবো আমি। আমার বন্দুকের গুলি তোমার বুক ঝাঁঝরা করে দেবে। তোমায় মিথ্যে বলবো আমি কিসের ভয়? তাছাড়া এত কেন জানতে চাইছো তুমি? তুমি জিজ্ঞেস করলেই আমি সব তো গড়গড় করে বলে দেব না তোমায়। আমি মনে মনে ভাবছি, সত্যিই তো, যে আমাকে একটু পরেই পৃথিবী থেকে সরিয়ে দেবার জন্য প্রস্তুতি নিচ্ছে। যে নিজের সমস্ত কৃতকর্মের কথা স্বীকার করলো নিজের মুখে। মাকে খুন করলো সেটা বলতে সমস্যা কোথায়? তবে কি মায়ের খুন অন্য কারোর হাতে হয়েছে? যদিও আমার সেদিন একটি মেয়ের সাথে ধস্তাধস্তি হয়েছিল আমার, কিন্তু তাকে তো আর আমি সরাসরি মাকে খুন করতে দেখিনি। সে আমার মায়ের খুনই, এটা ধারণা মাত্র আমার। তবে কি এটা হতে পারে মায়ের খুন নকল চেষ্টার কাজ, যা কানের দুল পেয়েছিলাম আমি? কিন্তু ও আমার মাকে কেন মারতে যাবে? শুধু নকল চেষ্টা নয়, মাকে যদি এই লোকটা খুন না করে অন্য কেউ খুন করে থাকে, তবে তার কারণটা কি? আমার মায়ের সাথে কি যোগাযোগ তার? কি এত ভাবছো? এখন আর এত ভেবে কি হবে? আমার হাতটা যে বড্ড নিষ্পিস করছে। সে চাইছে কখন আমি পিস্তলটা তুলে তোমার মাথা বরাবর শেষ গুলিটা চালিয়ে দেই। আর যখন সব জেনেই গেছো তুমি, আর কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না তোমায়। তুমি আমায় অনেক আগেই মেরে দিয়েছো। তোমার এই গুলি আর কি মারবে আমায়? মরতে ভয় পাই না আমি। তবে একটাই আফসোস রয়ে গেল, মায়ের খুনিকে জেনে যেতে পারলাম না। জানো তো, এক জীবনে সব ইচ্ছে পূরণ হয় না মানুষের। শুভ কাজে আর দেরি করতে চায় না। গুড বাই মাই সন। এই বলে সে আমার মাথা বরাবর পিস্তলটা তাক করলো আমার। নিজের মৃত্যুকে যেন সাক্ষাৎ থেকে দর্শন করছি আমি। চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করছি, কারণ আমি ভালো করে জানি আজ এই নরপশু থেকে রক্ষা নেই আজ আমার। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আমার তথাকথিত বাবা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আমি লক্ষ্য করলাম তার বাহুতে একটা ছুরি বিঁধে আছে। স্টোররুমের দরজার সামনে দাঁড়িয়ে শ্রেষ্ঠা আর নকল শ্রেষ্ঠার মা, সাথে নকল শ্রেষ্ঠাও আছে। তবে ছুরিটা কার হাত থেকে ছুটে এসেছে বুঝতে পারছি না আমি। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আমার তথাকথিত বাবা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি লক্ষ্য করলাম তার বাহুতে একটা ছুরি বিঁধে আছে। স্টোররুমের দরজার সামনে দাঁড়িয়ে শ্রেষ্ঠা আর নকল শ্রেষ্ঠার মা, সাথে নকল শ্রেষ্ঠাও আছে। তবে ছুরিটা কার হাত থেকে ছুটে এসেছে বুঝতে পারছি না আমি। তোমার সমস্ত খেলা শেষ। আজ তোমায় নিজের হাতে শেষ করে ফেলবো আমি। এই বলে নকল শ্রেষ্ঠা বাবার দিকে এগিয়ে গেল। শ্রেষ্ঠা ওকে পেছন থেকে বাধা দেয়। না, প্রজ্ঞা ওকে কিছুই করবে না। তুমি ওর যা ব্যবস্থা করার আইন করবে। আমরা আইন হাতে তুলে নিতে পারি না। প্রজ্ঞা শ্রেষ্ঠার কথায় কিছুটা শান্ত হলো। এদিকে শ্রেষ্ঠা আমার দিকে এগিয়ে আসলো, তারপর আমার বাঁধন খুলে দেয়। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমার কথা চিন্তা করো না। না, ও ঠিক নেই। দেখো শয়তানটা ওর মাথার কি অবস্থা করেছে। রক্তের দাগ এখনো শুকোয়নি। আমাকে উদ্দেশ্য করে প্রজ্ঞা বলল। তারপর
আমি আবার প্রজ্ঞাকে উদ্দেশ্য করে বলি, থামো থামো, 1 মিনিট। তোমাকে তো আটকে রেখেছিলাম আমি এই ঘরে, তারপরে তুমি একটা সিন ক্রিয়েট করে ফাঁসিয়ে দিলে আমায়। আবার এখন এসে নাটক করছো? আর তোমাকে এখান থেকে মুক্ত করলো কে? না সুহার্ত, তুমি ভুল ভাবছো। আসলে প্রজ্ঞা বাইরে গিয়ে ফোন করে আমাদের, যাতে আমরা যত দ্রুত সম্ভব এখানে চলে আসি আর আসল কালপিটকে হাতে নাতে ধরে ফেলতে পারি। সে বুঝলাম, কিন্তু এখান থেকে ওকে মুক্ত করলো কে? আগে সেটা বলো আমায়। যখন তোমার বাবা স্টোর রুমে ঢুকে পড়ে, আমাকে দেখে বেশ অবাক হয়ে যায় সে। আমি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিই, বিনিময়ে সে ছেড়ে দেয় আমাকে। আমি জানতাম আজ অনেক বড় অনর্থ ঘটবে তোমার সাথে, তাই এই বুড়োর সাথে নাটক করে বাড়ির বাইরে গেলাম, কিন্তু নিজেও জানতো না ওর জম নিয়ে ফিরবো এই বাড়িতে আমি। একদম ভালো করলেন এটা আমার সাথে। তোমরা আমাকে ধোকা দেবার শাস্তি সবাই পাবে, একে একে সবাইকে শাস্তি দেব আমি। মেঝে থেকে নিজের মাথা তুললো, বাবা বলতে লাগলো, একদম চুপ থাকো তুমি। তোমার এতটুকু ভয় হচ্ছে না আমাদের সবাইকে একসাথে দেখে, তোমার নিজের চোখের সামনে? যাতে সবাইকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছো তুমি, আমাদের সবাইকে ঠকিয়েছো তুমি শুধুমাত্র নিজের স্বার্থে। আজ তো নিস্তার নেই তোমার। দেখো কি করি তোমার সাথে আমরা। শ্রেষ্ঠা বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আমি দেখতে পাচ্ছি শ্রেষ্ঠার চোখে ক্রোধের আগুন। শুধু শ্রেষ্ঠা নয়, প্রজ্ঞার চোখ দিয়ে যেন আগুনের লাভা বেরিয়ে আসবে। সত্যি তো, আমার কথা বাদ দিলাম, ওদের দুজনের জীবন নষ্ট হয়েছে শুধুমাত্র এই একটা লোকের জন্য। পৃথিবীতে মানুষ সব কিছুর সাথে আপোষ করতে পারে, তবে নিজের জীবনের সাথে নয়। শ্রেষ্ঠার প্রজ্ঞাকে দেখে মনে হচ্ছে ওরা বাবাকে গিলে খাবে। প্রজ্ঞার মাও পাশেই দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। তোমরা আমার সাথে কিছুই করতে পারবে না, আর আজকে যেটা সবাই মিলে করলে আমার সাথে, এর ফল ভোগ করতে হবে তোমাদের। আগে নিজেকে তো বাঁচাও, তারপরে আমাদের কথা ভেবো। এমন অবস্থা করব তোমাদের সারা জীবন জেলে পচে মরেও শাস্তির শেষ হবে না তোমার। তুমি নিজে জানো কতগুলো অপরাধ করেছো তুমি। এর শাস্তি কি হতে পারে ধারণা আছে তোমার? শ্রেষ্ঠার কথায় বাবা চুপ করে রইল, কারণ সেই মুহূর্তে বলার মতো কিছুই ছিল না তার। আমি তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি। নিজের দুর্বলতা ঢাকতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে সবাইকে। আর কিছু না, এত কিছুর পরেও লোকটা এতটুকু শুধরালো না। এটাই আফসোস যে অপরাধ করেছে যদি তার ভেতর অনুশোচনা বোধের জন্ম না হয়, আমরা কি বা করতে পারবো, আর আইনই বা কি পারবে। এরপর বাসায় পুলিশ ডাকা হলো। আমাকে বন্দি করে খুনের চেষ্টার অপরাধে পুলিশ গ্রেপ্তার করলো তাকে। তবে শুধু এটাই তার অপরাধ নয়, একটা মেয়েকে প্ররোচিত করে অন্ধকার জগতের দিকে ঢেলে দেওয়া আইনের চোখে অন্যতম জঘন্য অপরাধ। এরও বিচার হবে বাবার। সব অপরাধের বিচার হবে, যা শুধু এখন সময়ের অপেক্ষা। এর 2 দিন পরে তখন বিকেলবেলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে আমি। দেখতে পাচ্ছি মাথার উপর থেকে ধবল বক সারি বেঁধে উড়ে যাচ্ছে। কতটা শৃঙ্খলাবোধ ওদের সবার ভেতরে, যে যার জায়গায় স্থির থেকে উড়ে চলেছে। দেখলে মন জুড়িয়ে যায়। পৃথিবীতে মানুষ নামক প্রাণীর ভেতরে বোধ হয় ন্যায় শৃঙ্খলা বোধের বড্ড অভাব। আমরা তথাকথিত বাবা জেলে তার কৃতকর্মের শাস্তি ভোগ করছে। বাবার সমস্ত রহস্য আমার কাছে জলের মতো পরিষ্কার। এবার আমার মায়ের খুনির রহস্য বেদ করার অপেক্ষা। জানি না কখন আর কবে সেই সত্যি আমার সামনে আসবে। মায়ের মৃত্যুতে বাবার কোনো হাত আছে কিনা এখন পর্যন্ত জানি না আমি। যদি সত্যি তাই থেকে থাকে, তবে আমার কাজ আরও বেশি মুশকিল হয়ে যাবে। অন্যদিকে নকল শ্রেষ্ঠা অর্থাৎ প্রজ্ঞা, সেও আমার সন্দেহের বাইরে ছিল না কোনো দিনও। কিন্তু সমস্যা হলো, যাকেই সন্দেহ করি না কেন, কারোর বিরুদ্ধেই উপযুক্ত প্রমাণ নেই আমার কাছে। জানি না কি করে মায়ের খুনি পর্যন্ত পৌঁছবো আমি। হঠাৎ ফোনের ট্রিং ট্রিং শব্দে আমার ভাবনায় চেত পড়ল। পকেট থেকে ফোনটা বের করতে দেখি গেট দারোয়ানের কল। বেশ কিছুদিন গ্রামের বাড়িতে গিয়েছিল, গতকালকেই ফিরে এসেছে। কলটা রিসিভ করলাম। স্যার একটু নিচে আসেন। কেন, কি হয়েছে? একটা পার্সেল এসেছে। পার্সেল এসেছে? কিসের পার্সেল? সেটা তো না খুলে বলতে পারবো না আমি। আপনি নিচে এসে নিয়ে যান। ঠিক আছে, তুমি ওয়েট করতে বলো, আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখে দ্রুত গ্রাউন্ড ফ্লোরের দিকে গেলাম। গিয়ে দেখি গেট দারোয়ান একটা খাম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার দিকে এগিয়ে এলো সে। স্যার এই যে চিঠিটা। কি এটা? এটা পার্সেল? এটাই তো দিয়ে গেলেন। দিয়ে গেলেন মানে? যে এটা নিয়ে এসেছে সে কোথায়? সে তো চলে গেছে স্যার।
চলে গেছে, এভাবে হয় নাকি? পার্সেলের ডেলিভারির ক্ষেত্রে কিছু প্রোটোকল থাকে তো, উনি সেগুলো না মিটিয়ে চলে গেলেন। অদ্ভুত। আমি বলেছিলাম তাকে। আর স্যার, ওনাকে দেখে মনে হলো না উনি প্রফেশনাল কেউ। আচ্ছা যাই হোক, ছাড়ো। তবে তোমার তাকে চলে যেতে দেওয়া ঠিক হয়নি। চিঠিটা দারোয়ানের সামনে বসে খুলতে মন চাইলো না, তাই আবারও চিঠিটা নিয়ে হাতে গেলাম। চিঠিটা খুলতে খুলতে বুকটা ধুকধুক করতে লাগলো। না জানি কি আছে এটার ভেতরে। তারপর এরকম একটা উড়ো চিঠি। চিঠিটা খুলে নিজের সামনে ধরলাম, তারপর চোখের সাহায্যে পড়তে থাকি। কি ব্যাপার, কেমন আছো? ভালো নেই নিশ্চয়ই, খুব চিন্তার ভেতর দিয়ে যাচ্ছ, তাই না? আমি জানি কি নিয়ে এত চিন্তা তোমার। এই চিন্তা মাথা থেকে দূর না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছ না তুমি। তবে জানো কি, আমার কাছে তোমার চিন্তার উপশম আছে। আজ রাতেই চলে আসো, ঠিক 9:45টার পরে। চিঠির অপর প্রান্তের ঠিকানা লেখা আছে। আশা করি জায়গা এখনো ভুলে যাওনি, আর ভুলে যাবারও কথা নয়। লেখাগুলো দেখে বেশ অবাক বনে গেলাম। বেশ আগ্রহ ভরে চিঠির অপর প্রান্তে চলে যাই। সেখানে মোটা কালিতে এখানে ঠিকানা লেখা আছে। ঠিকানাটা দেখতেই চোখ জোড়া কপালে উঠল আমার। সারা শরীর যেন অদ্ভুত ঝাঁকুনি দিল। এ আর অন্য কোনো জায়গা নয়, আজ থেকে 1 বছরের বেশি সময়ের আগে যে জায়গায় আমার মায়ের খুন হয়েছিল সেই জায়গার ঠিকানা। আর সময়টা 9:45টা। সেই রাতে 9:45টার দিকে আমার মায়ের খুন হয়েছিল। তার মানে এই চিঠির সাথে আমার মায়ের খুনের কোনো না কোনো যোগাযোগ আছে। তা না হলে এতগুলো পয়েন্ট এভাবে মিলে যাবে কেন? এক প্রকার আশ্চর্য রকমের উত্তেজনা কাজ করতে লাগলো আমার ভেতরে। এক্ষুনি শ্রেষ্ঠার সাথে এই বিষয়ে কথা বলতে হবে এভাবে শ্রেষ্ঠার রুমের দিকে ছুটে গেলাম। আমি জানি ও আমার মতোই অবাক হয়ে যাবে চিঠিটা দেখে। আর তাছাড়া আমার মায়ের খুনিকে শনাক্ত করতে পারলে আমার থেকে শ্রেষ্ঠাই বেশি খুশি হবে, আমি জানি। ওর থেকে বড় শুভাকাঙ্ক্ষী আমার জীবনে আর কে আছে? কিন্তু এসে দেখতে পাই শ্রেষ্ঠা নেই ওর রুমে। পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজলাম, কেউ কোথাও নেই। কি হলো ব্যাপারটা বুঝলাম না। শ্রেষ্ঠা আমাকে না বলে বাসা থেকে বেরিয়ে যাবার পাত্রী তো নয়। ওর এই আচরণে অবাক না হয়ে পারছি না। একটা কাজ করা যায়, ও বাসা থেকে বেরিয়ে গেলে গেট দাঁড়ানে নিশ্চয়ই তো জানার কথা। ওকে জিজ্ঞেস করলে হয়তো কিছু জানতে পারবো। শ্রেষ্ঠার ফোনে একটু সমস্যা করছে, তাই ফোন দিয়ে লাভ হবে না। তাছাড়া প্রজ্ঞা আর ওর মা একটু বাইরে গিয়েছে দুপুরের পর। গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালাম। ঠিক তখন শ্রেষ্ঠা ঘরে ঢুকে পড়ল। আমাকে আচমকার সামনে দেখে যেন অবাক হয়ে গেল। কি হলো শ্রেষ্ঠা, কোথাও গিয়েছিলে? সে কখন থেকে খুঁজে মরছি তোমায়। একটু বাইরে গিয়েছিলাম, কাজ ছিল। শ্রেষ্ঠার এই আচরণে কারণ বুঝতে পারছি না। কেমন জানি একটা ভয় পেয়ে আছে আমাকে দেখে। তাছাড়া কিছু একটা লুকোচ্ছে এমন মনে হলো আমার। কি হলো শ্রেষ্ঠা, ঠিক আছো তো তুমি? তোমাকে বিচলিত লাগছে কেন? কি যে বলো না, আমি ঠিক আছি। আচ্ছা বসো, একটা জরুরি কথা বলার আছে তোমাকে। কি জরুরি কথা বলো? এই চিঠিটা দেখো। এই চিঠির লেখাগুলোর সাথে আমার মায়ের মৃত্যুর একটা অদ্ভুত কানেকশন আছে। পড়ে দেখো একটা তুমি। এইমাত্র চিঠিটা হাতে এলো আমার। মনে হচ্ছে মায়ের খুনিকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো আমরা। এই বলে চিঠিটা শ্রেষ্ঠার দিকে এগিয়ে দিলাম। কিন্তু ও যেন খুব একটা অবাক হলো না চিঠিটা দেখে, যতটা হবার কথা ছিল। আমার এমন মনে হচ্ছে এই চিঠির ব্যাপারেও আগে থেকেই অবগত, তাই এতটা স্বাভাবিক আচরণ করতে পারছে। কিন্তু সেটা কি করে সম্ভব? কিন্তু পরক্ষণে মনে হলো অতিরিক্ত টেনশন আর উত্তেজনা বশত আমি বোধহয় একটু বেশি ভাবছি শ্রেষ্ঠাকে নিয়ে। আর যাই হোক, পৃথিবী উল্টে গেলেও আমার মায়ের খুনের ব্যাপারে শ্রেষ্ঠাকে সন্দেহ করতে পারি না আমি। আসলে পাশের মানুষদের সন্দেহ করতে করতে আমার মনে সন্দেহের বীজ দানা বেঁধে আছে। যাকে তাকে যখন খুশি সন্দেহ করে ফেলছি। তবে যাই হোক না কেন, এটা ঠিক আজ রাতে ওই জায়গায় কিছু একটা ঘটতে চলেছে আমার সাথে। হয়তো ভালো কিছু, নয়তো অন্যরকম কিছু একটা তো অপেক্ষা করছে। রাত 10টার দিকে আজ থেকে 1 বছর আগে যেখানে আমার মায়ের খুন হয়েছিল সেই স্থানে পৌঁছে গেলাম। জানি না এখানে কে ডেকেছে আমায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অপেক্ষা করে যাচ্ছি। একটু পর দেখতে পাই আমার অদূরে কেউ দাঁড়িয়ে আছে। শীতের রাত, কুয়াশার চাদরে চারদিক ঘিরে আছে, তাই দূর থেকে তার ছায়া ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। সেই ব্যক্তি কোনো প্রকার শব্দ উচ্চারণ করছে না, নীরবেই দাঁড়িয়ে আছে আমার সামনে। তার এই আচরণ আরও বেশি অবাক করে দিচ্ছে আমায়। কে তুমি? কথা বলছো না কেন? এই বলে এগিয়ে যেতে শুরু করি তার দিকে। অমনি সে আমাকে আটকে দেয়, নিজের হাত দিয়ে আমাকে তার কাছে যেতে বারণ করে। ঠিক আছে, আমি আসছি না তোমার কাছে, কিন্তু তুমি আমাকে এখানে কেন ডেকেছো সেটা তো বলো। মনে পড়ে এই জায়গার কথা? আজ থেকে 1 বছরের কিছুদিন আগে কি হয়েছিল এই জায়গায়? নারী কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম আমি। এ তো শ্রেষ্ঠার কণ্ঠস্বর। তবে শুধু শ্রেষ্ঠার নয়, কণ্ঠস্বরটা অনেকটা প্রজ্ঞার মতো বটে।
বুঝতে পারছি না ঠিক কে কথা বলছে আমার সাথে, তবে ওদের দুজনের কণ্ঠস্বর অনেকটাই একরকম, তাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মনে আছে, আজ থেকে ঠিক 1 বছর আগে এই জায়গায় আমার মায়ের খুন হয়েছিল। তাকে খুন করে ব্রিজের উপর দিয়ে নিচে নদীর জলে ফেলে দেওয়া হয়েছিল। বাহ, কিছুই ভুলোনি দেখছি। সেদিন যে খুন হয়েছিল সে আমার মা হয়, যার গর্ভ থেকে জন্ম হয়েছিল আমার। তোমার কি মনে হয় কেউ নিজের মায়ের মৃত্যুর ঘটনা এত সহজে ভুলে যেতে পারে? ঠিক বলেছ, জীবনে মানুষের সাথে কখনো কখনো এমন কিছু ঘটে যা চাইলেও সে ভুলতে পারে না। তার ভেতরে তোমার মায়ের মৃত্যুর ঘটনা অন্যতম। তুমি আমাকে এখানে কেন ডেকেছো বলে না কিন্তু। বলবো, আজকে সবকিছু বলার জন্যই তো ডেকেছি তোমায়। তো এত সময় নিচ্ছ কেন? বলো কেন ডেকেছো আমায়। তোমার মায়ের সেদিন খুন কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, আর কার হাতে হয়েছিল, এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য মনটা বড্ড ছটফট করছে তোমার, তাই না? মেয়েটার কথাগুলো শুনে আবারও বিস্ময় আর উত্তেজনায় ঘিরে ধরল আমায়। মনে মনে যা ভেবেছিলাম তাই হতে চলেছে। ওর সাথে আমার মায়ের মৃত্যুর সম্পর্ক আছে নিশ্চিত, কিন্তু মেয়েটার পরিচয় না জেনে আমি ওর সাথে এই বিষয়ে কথা বলতে চাইছি না। কে তুমি? তুমি এত কিছু কি করে জানো? আগে নিজের পরিচয় দাও। আমার পরিচয় জানাটা জরুরি নয়, তবে হ্যাঁ, তোমাকে আমার পরিচয় নিশ্চয়ই দেব। না, এখন বলতে হবে কে তুমি। তুমি আমার মায়ের মৃত্যুর রহস্য জানাতে এসেছো, তাই না? তবে শুনে রাখো, আমি আগে তোমার আসল পরিচয় জানবো, তারপরে তোমার সকল কথা শুনবো, তার আগে নয়। যদি এমনটা হয় তবে শোনো, আমি সেই মানুষ যার হাতে তোমার মায়ের খুন হয়েছিল। তুমি কি মজা করছো আমার সাথে? এলো কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। সেদিন আমার হাতেই তোমার মায়ের খুন হয়েছিল। দীর্ঘ 1 বছর ধরে জীবনের এই চরম সত্যটা বয়ে বেড়াতে বেড়াতে বড্ড ক্লান্ত আজ আমি, তাই তোমার কাছে ছুটে এসেছি আসল সত্যিটা তোমাকে জানাতে। এই বোঝা ক্রমাগত ভারী থেকে ভারী তর হয়ে উঠছে আমার কাছে, যা বহন করা অসম্ভব। আমার মায়ের খুন তোমার হাতে হয়েছিল? দেখো, আমি তোমার কথা বুঝতে পারছি না কিছু। যদি তাই হয়ে থাকে, তুমি এতদিন কোথায় ছিলে, আর এতদিন পরেই বা কেন এলে? বলবো, আজকে সব বলবো তোমায়। আমিও চাই নিজের ভরাক্রান্ত মনকে হালকা করতে, নিজেকে অন্তর্দহন থেকে নিস্তার দিতে। তবে এই সমস্ত কিছু তখনই সম্ভব হবে যখন তুমি আমার দেওয়া শর্তটা মানবে। শর্ত? কিসের শর্ত? আগের কথা বাদ দাও, তুমি আমার শর্ত পালন করবে, কোনো প্রশ্ন করবে না। আর আমি জানি সেটা সম্ভব তোমার কাছে। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না মায়ের খুনের রহস্য জানার জন্য কতটা মরিয়া হয়ে আছি আমি দীর্ঘ 1 বছর ধরে। বলো কি শর্ত তোমার? তোমার সকল শর্ত মানতে আমি রাজি। কথা দিয়েছো কিন্তু। হ্যাঁ, দিলাম, এবার বলো। এই পিস্তলটা নাও। এই বলে মেয়েটা আমার দিকে একটা পিস্তল ছুঁড়ে দিল। আমি লুফে নিলাম। পিস্তল কেন? পিস্তল দিয়ে কি হবে? যখন আমার সমস্ত ঘটনা বলা শেষ হবে, তুমি যদি চিনতেও পারো আমায়, আমি তোমার যতই কাছের লোক হই না কেন, আমি আদেশ করা মাত্রই এই পিস্তলটা আমার মাথা বরাবর চালিয়ে দিতে হবে তোমায়। এমনভাবে চালাবে যাতে টার্গেট মিস না হয়, কারণ তোমার টার্গেট মিস হলে আর মারতে পারবো না আমি তো। মেয়েটার শর্ত শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার। এটা কি বলছে ও? এমন একটা শর্ত দিবে আমি ভাবতে পারিনি। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? কি বলছো এসব? আমি তোমাকে খুন করতে যাব কেন? যদি তুমি কোনো অন্যায় করি থাকো, তবে আইন বিচার করবে তোমার, আমি নই। বিশ্বাস করো, যে অন্যায় করেছি আমি, কোনো আইন আমার জন্য পর্যাপ্ত নয়। সেদিন তোমার মাকে খুন করেছি আমি, আজ আমায় খুন করে তুমি তোমার মাতৃহত্যার প্রতিশোধ নেবে। আমি জানি প্রতিশোধ পরায়ণ মনোভাবী নও তুমি, কিন্তু নিজের জন্য না হোক আমার জন্য এই কাজ করতে হবে তোমায়। আজকে তোমার হাতে মরতে পারলে সেটাই হবে আমার উপযুক্ত বিচার। তোমার হাতে মরে আর চির শান্তি লাভ করতে চাই আমি, নয়তো মরেও আমার আত্মার শান্তি পাবে না। তুমি যেগুলো বলছো কিছুতেই সম্ভব নয়, এভাবে হয় না। না হলে নিজের মায়ের মৃত্যুর রহস্যের ব্যাপারে ভুলে যাও, আমি কিছুই বলতে পারবো না তোমায়। অগত্যা মেয়েটার শর্তে রাজি হলো আমি। আসল সত্যিটা এভাবে সামনে পেয়ে হাতছাড়া করতে চাই না আমি। সত্যি তো, এই সত্যিটা জানতে পারলে আমার অভিশপ্ত জীবনে আর কিছুই অপ্রাপ্তি থাকবে না। যদি কাউকে খুন করার পরিবর্তে জীবনের শেষ উদ্দেশ্য পূরণ করতে পারি, তবে সেটাই আমার সার্থকতা। ঠিক আছে, তোমার শর্তে রাজি আমি। এবার বলো, সেদিন কেন আমার মাকে খুন করেছিলে তুমি? মায়ের সাথে কি এমন যোগাযোগ ছিল তোমার? সত্যে রাজি হবার জন্য ধন্যবাদ। শোনো তবে এবার, সেই রাতে এই বীচের নিচে একটা বড় বইমেলা হচ্ছিল।
আমিও এসেছিলাম সেই মেলায়। কোনো কারণে আমার বেশ দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি বাসায় ফিরতে পারিনি। এক পর্যায়ে বুঝতে পারি কেউ বা কারা পেছন থেকে ফলো করছে আমায়। ভীষণ অস্বস্তিকর পরিস্থিতির ভেতরে পড়ে গেলাম আমি, যদিও তখন আমি নিশ্চিত ছিলাম না পুরোপুরি এই বিষয়ে। যখন বাসায় ফেরার জন্য নিজের মনস্থির করলাম, তখন আমার ধারণা সত্যি প্রমাণিত হয়। দেখতে পাই 4-5 জন লোক পেছন থেকে আমার উপরে নজর রাখছে। তখন মেলা শেষের পর্যায়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। বেশিরভাগ মানুষ সেই অনুষ্ঠান দেখতে ব্যস্ত ছিল। যখন আমি মেলা থেকে বেরিয়ে আসতে যাব, ঠিক তখন আমায় কিছু বুঝে ওঠার আগে সুযোগ না দিয়ে লোকগুলো ধাওয়া শুরু করলো। আমি আদৌ জানতাম না তারা কারা আর ঠিক কোন কারণে ধাওয়া করছে আমায়। এরপর দেখতে পাই সেই গুন্ডার দলের সাথে একজন মহিলাও আছেন, যদিও অন্ধকারে তার ফেসটা সেইভাবে দেখতে পাইনি আমি। গুন্ডাগুলোদের ভেতরে একজন আমায় উদ্দেশ্য করে একটা ছুরি ছুঁড়ে মারল, যদিও একটুর জন্য তাদের লক্ষ্য ব্যর্থ হয়। সাথে সাথে ছুরিটা কুড়িয়ে নেই আমি। তারপর ছুটতে ছুটতে এক পর্যায়ে একটা ঢিবির পেছনে লুকাই। আমি বহুবার চেষ্টা করেছি মেলার শোয়ের স্টেজের জায়গায় যেতে, কিন্তু গুন্ডাগুলো কিছুতেই যেতে দেয়নি আমায়। এক পর্যায়ে সবার পায়ের আওয়াজ থেমে গেল। আমি ভাবলাম হয়তো সবাই সরে পড়েছে, তাই ধীরে ধীরে টিভির পেছন থেকে বেরিয়ে আসি। অমনি একটা মহিলার সাথে ধাক্কা লাগে আমার। ভয় আর আতকে সেই সময় মাথা কাজ করছিল না আমার। আর কোনো কিছু না ভেবে ছুরিটা সোজা সেই মহিলার পেট বরাবর চালিয়ে দিলাম। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল সে। তারপরেই বুঝতে পারে আমি কত বড় একটা ভুল হয়ে গেছে আমার দ্বারা। ইনি আসলে সেই নয় যে ওই গুন্ডাদের দলে ছিল, সে ছিল তোমার মা। এই ঘটনা তহবিল করে দেয় আমায়। কি করব বুঝতে পারছিলাম না আমি, কিছুতেই মানতে পারছিলাম না আমার হাতে আমার হবু স্বামীর মায়ের খুন হয়ে গেছে। এভাবে অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগার পরে সিদ্ধান্ত নিলাম আমি পালিয়ে যাব, কারণ সেই মুহূর্তে সত্যটার মুখোমুখি হবার মতো সাহস হচ্ছিল না আমার। যে ভাবনা সেই কাজ। তোমার মায়ের লাশ ফেলে রেখে পালিয়ে গেলাম আমি। কাউকে কিছু জানতে দেইনি, বুঝতে দেইনি। এই সত্যটা দীর্ঘ 1 বছর লুকিয়ে রেখেছি আমি। আমি জানি সজ্ঞানে না হলেও তোমার মায়ের খুনিটা আমার হাতেই হয়েছে। আমি সেই অপরাধী, সকল শাস্তি শুধু আমার প্রাপ্য। এতক্ষণ অবাক হয়ে শ্রেষ্ঠার কথাগুলো শুনছিলাম। এতক্ষণে বুঝে গেছি আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, শ্রেষ্ঠা নিজেই। তার মানে আমার মায়ের খুন শ্রেষ্ঠার হাতে হয়েছিল সেদিন। হে সৃষ্টিকর্তা, এবার কোন পরিস্থিতির মুখে দাঁড় করালে তুমি আমায়, আমি জানি না। আর কোন কোন কঠিন সত্যের মুখোমুখি হতে হবে আমায়। শ্রেষ্ঠার মুখে এত কিছু শোনার পরেও একটা খটকা থেকেই যায়। আর সেই খটকাটা হলো সেদিন রাতে আমিও মাকে নিয়ে বইমেলা এসেছিলাম। হঠাৎ করে মাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই তাকে খোঁজার জন্য শোর স্টেজের বাইরে বেরিয়ে গেলাম। খুঁজতে খুঁজতে যখন ব্রিজের এখানে আসি তখন দেখতে পাই কেউ আমার মাকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিচ্ছে। অন্ধকারে নিজের মাকে চিনতে ভুল করিনি আমি। অমনি ছুটে যায় ব্রিজের দিকে। ততক্ষণে ওরা ওদের কাজ করে দিয়েছে। আমাকে দেখে সবাই পালিয়ে গেলেও ব্রিজের ওপর একটা মেয়েকে ধরে ফেলি আমি। তার সাথে প্রচণ্ড ধস্তাধস্তি হয় আমার। এক পর্যায়ে মেয়েটি আমায় আঘাত করে পালিয়ে যায়, কিন্তু ধস্তাধস্তির জের ধরে তার একটা কানের দুল থেকে যায় আমার কাছে। শ্রেষ্ঠার কথা যদি সত্যি হয়, তবে সেখানে সেই রাতে কার সাথে ধস্তাধস্তি হয়েছিল আমার, কার কানের দুল চলে এসেছিল আমার হাতে। এদিকে শ্রেষ্ঠা নিজের মুখে স্বীকার করেছে খুনটা ওই করেছে। অন্যদিকে আমি নিজের চোখে যেটা দেখছি সেটাও বা অস্বীকার করি কি করে? সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে না। শ্রেষ্ঠার কথা অবিশ্বাস করতে পারছি না নিজের চোখকে। কি হলো সৌহার্দ্য, এত কি ভাবছো? এখনো কেন দাঁড়িয়ে আছো? শেষ করে দাও আমায়। তুমি কথা দিয়েছিলে আমায়, আমি সত্যিটা স্বীকার করার পরে আমার দেওয়া সত্য পালন করবে তুমি। এত বড় পরীক্ষা কেন নিচ্ছ আমার তুমি শ্রেষ্ঠা? আমি জানি তুমি আমার মাকে খুন করেছো, কিন্তু সেটা নিজের ইচ্ছেতে নয়। মানুষ নিজের অজান্তে অনেক কাজ করে, কিন্তু সেটা পাপ বা অন্যায় নয়, সেটা ভুল। তুমি কোনো অন্যায় করনি, ভুল করেছিলে। তোমায় খুন করে আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাই না। তোমার কথাই সত্যিটা পাল্টে যাবে না। এই অসহ্য যন্ত্রণার বোঝার বই বেড়াতে পারছি না। মৃত্যুদণ্ড দাও আমাকে, নিস্তার দাও আমায়, প্লিজ, তোমার পায়ে পড়ি। এটা হয় না শ্রেষ্ঠা, তুমি অযথা জেদ করো না, এভাবে শাস্তি দিও না আমায়। তুমি কি চাও আমি নিজেই নিজেকে শেষ করে দেই? তবে তাই হবে। দাও আমাকে পিস্তলটা দাও, তোমাকে কিচ্ছু করতে হবে না। হঠাৎ আমাদের দুজনের ভেতরে ছেদ পড়ল। একটা টর্চের আলো ফেললো কেউ আমাদের ওপরে। মুহূর্তে ঝলমল করে উঠল চারপাশ। আমি দেখতে পাচ্ছি আমার সামনে প্রজ্ঞা এসে দাঁড়ালো। ওর অনেকটা পেছনে শ্রেষ্ঠা। প্রজ্ঞাকে এই সময় এখানে থেকে অবাক হলাম আমি। প্রজ্ঞা তুমি? হ্যাঁ আমি।
তোমাদের দুজনের সকল কথা শুনেছি আমি। তুমি এখানে আসলে কি করে? তোমায় ফলো করতে করতে এসেছি। আমি জানি শ্রেষ্ঠার কথাগুলো শোনার পরে ঠিক কোন কোন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তোমার মনে। সেদিন ব্রিজের উপর তোমার সাথে যার ধস্তাধস্তি হয় সে আর কেউ নয়, আমিই ছিলাম। আমার কানের দুল ছিঁড়ে চলে গিয়েছিল তোমার হাতে। এটা কি বলছো তুমি? সেদিন বইমেলাতে তুমিও এসেছিলে। শুধু আমি নই, আমার সাথে আমার মাও এসেছিল, সাথে একদল গুন্ডা। কিন্তু আমরা বই মেলায় আসলেও বই দেখতে বা কিনতে আসিনি, সেদিন এসেছিলাম খুন করতে। খুন? তার মানে শ্রেষ্ঠাকে তোমরাই? হ্যাঁ, আমরাই। আমি আর আমার মা চেয়েছিলাম শ্রেষ্ঠাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে, যাতে ওকে খুন করে ওর জায়গায় আমি বসতে পারি, ওর সকল সম্পত্তি আমরা আমাদের কুক্ষিগত করতে পারি। সেদিন মা গুন্ডা নিয়ে ধাওয়া করে শ্রেষ্ঠাকে। এরপর ওখানে দুর্ভাগ্যক্রমে তোমার মা চলে আসে। আমার মা ভেবে শ্রেষ্ঠা তোমার মাকে খুন করে ফেলে, আর সেটা মা এবং তার দলবল দেখে ফেলল। সাথে আমিও ছিলাম। শ্রেষ্ঠা চলে যাবার পরে মা লক্ষ্য করে তার হ্যান্ডব্যাগটা খুঁজে পাচ্ছে না, হয়তো ছুটতে গিয়ে হারিয়ে গিয়েছে। এখন পুলিশ এই জায়গায় খুন হয়েছে এটা জানতে পারলে নিশ্চয়ই তল্লাশি চালাবে। তখন মায়ের সেই জিনিসটা খুঁজে পেলে বিশাল ঝামেলা হতে পারে। এমনিতেও আমরা চাইনি শ্রেষ্ঠা জেলে যাক, কারণ ও জেলে গেলে আমাদের বিশেষ কোনো লাভ হতো না। দেখতে যেহেতু একরকম ছিলাম আমরা দুজন, তাই ওকে সরিয়ে নিজের শ্রেষ্ঠা সেজে সকল সম্পত্তি হস্তগত করতে চেয়েছিলাম। মাও জেলে গেলে কখনোই সম্ভব হবে না। এই ভেবে আমরা সিদ্ধান্ত নিই লাশটা নদীতে ফেলে দেব, যাতে কেউ এই খুনের ঘটনার কথা জানতে না পারে। লাশ ফেলে দেওয়ার সময়ে তুমিও কাকতালীয়ভাবে সেই জায়গায় এসে হাজির হলে। তারপরে এই ঘটনা আর কি বলবো, সবটাই জানা তোমার। এত বড় একটা কথা তোমরা লুকালে কেন আমার থেকে? তখন তোমার মাও কিছু বললো না কেন আমায়? ভয়ে ভয়ে আমরা সবটা লুকিয়েছিলাম তোমার থেকে, আইনের ভয়ে আমরা লুকিয়েছিলাম। তবে এখন আর সেই ভয়টা নেই আমাদের। অনেকটা ক্ষতি, অন্যের ক্ষতি চাইলে যে সেটা শাস্তি হয়ে নিজের দিকেই ফিরে আসে, সেই শিক্ষা তোমার বাবা থেকেই পেয়েছি আমরা। তুমি আর শ্রেষ্ঠা জীবনের মানে শিখিয়েছ আমাদের তোমাদের ক্ষমাই আমাদের ভুলটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিয়েছে। জীবনে যা পাপ করেছি তার শাস্তি পাবার সময় হয়েছে আমাদের সৌহার্দ্য। এমনিতেই সেদিনের ঘটনার পরে আমরা মা মেয়ে মিলে ঠিক করে নিয়েছিলাম তোমায় আর শ্রেষ্ঠাকে সকল ঘটনা খুলে বলবো, তারপর নিজেরাই আইনের হাতে ধরে দেব। কিন্তু আজ এই মুহূর্তে আমি এইখানে উপস্থিত না থাকলে হয়তো আরও এক অনর্থ ঘটে যেত। প্রজ্ঞার কথাগুলো যেন পাথর করে দিয়েছে শ্রেষ্ঠাকে। ওর মুখে কোনো কথা নেই। দীর্ঘ 1 বছর ধরে মায়ের মৃত্যু যন্ত্রণা ভোগ করে আসছি আমি। আজকে তার মৃত্যুর আসল রহস্য জানতে পারলাম। জীবনে নানা ঘাত প্রতিঘাত পেরোতে পেরোতে নিজের মনটাও অজান্তে কখন যে পাথরের ন্যায় শক্ত পদার্থে রূপান্তরিত হয়েছে বুঝতেই পারিনি। তাই হয়তো এত নিষ্ঠুরতা নিজের কানে শোনার পরেও স্থির হয়ে থাকতে পারছি। প্রজ্ঞার প্রতি এখন আর কোনো রাগ বা ক্ষোভ নেই আমার। ও আর ওর মা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে। ওরা নিজেদের আইনের হাতে সোপোর্ট করে দিয়েছে। ওদের দুজনেরই শুধরানোর পেছনে আমরা শ্রেষ্ঠার ভূমিকা রয়েছে। এত লোভী আর নিষ্ঠুর দুজন মানুষকে বদলে দিতে পারিছি মন থেকে। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এর বেশ কয়েক মাস পরে জেল গেট থেকে আমি আর শ্রেষ্ঠা বেরিয়ে এসেছি। আমাদের হাতে 1 মাসের একটি বাচ্চা। কী ভাবছেন বাচ্চা নিয়ে জেল গেট থেকে কেন বের হলাম? সমস্ত অপরাধ স্বীকার করার পর আদালত প্রজ্ঞার ওর মায়ের যাবজ্জীবন কারাদণ্ড জারি করে। এর কিছুদিন পরে জানতে পারি প্রজ্ঞা প্রেগনেন্ট। আমার সন্তান বড় হচ্ছে ওর গর্ভে। প্রজ্ঞা আমাদের অনুরোধ করে ওর বাচ্চাটা যেন আমরা দুজন প্রতিপালন করি, তাতে কিছুটা হলেও ওর পাপের প্রায়শ্চিত্ত হবে। সত্যি বলতে বাচ্চাটা যে আমারই অংশ। ওর মা যেমনই হোক না কেন, আমি নিজের ঔরসকে অস্বীকার করতে পারি না। প্রজ্ঞার সাথে ডিভোর্সের পরে শ্রেষ্ঠাকে বিয়ে করে আমার ঘর বউ করে নিয়েছি অনেক আগেই। ও মন থেকেই মেনে নিয়েছে আমার সন্তানকে। আমাদের ছেলে সন্তানের নাম পরিবর্তন রেখেছি আমরা। নামটা অবশ্য আমার দেয়া নয়, ওর নতুন মায়ের দেয়া।